আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা আমার সাউন্ড ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। তোমাদের কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শামিমা, সবাই আমরা একটু 2-1 মিনিট অপেক্ষা করি, স্টুডেন্টরা সবাই আসুক, এরপর আমরা ইনশাআল্লাহ পড়াশোনা শুরু করব। বরাবরের মতো আজকের ক্লাসটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাস থেকে একটা বা দুইটা কোশ্চেন মেডিকেল ভর্তি পরীক্ষা আসতে পারে। বেশিরভাগ হচ্ছে তোমার নিচে কোনটি ইলেকট্রোফাইল, নিউক্লিওফাইল, প্রি রেডিকেল এই টাইপের কোশ্চেন টুকটাক এসে থাকে। তো তোমরা হচ্ছে যে এই ক্লাসটা করলে কনসেপ্টগুলো ক্লিয়ার হবে, একদম হচ্ছে যে বেসিক কনসেপ্ট সহ। তো আমার তোমাদের প্রতি ফার্স্টে কিছু ইনস্ট্রাকশন থাকবে, সেটা হচ্ছে যে বরাবরের মতো সেম ইনস্ট্রাকশন। যারা নতুন তাদেরকে বলতেছি নতুনভাবে, আর যারা পুরাতন তাদেরকে আবার রিমাইন্ড করে দিচ্ছি। সেটা হচ্ছে যে তোমরা এই ক্লাসের মধ্যে হচ্ছে যে পূর্ণ মনোযোগ দিবা, এবং হচ্ছে যে এটা জাস্ট একমুখী যাতে না হয়। তোমরা হচ্ছে ইন্টারাকশন করবা, তোমাদেরকে কোনো কোশ্চেন জিজ্ঞেস করা হলে সেটার আনসার দেওয়ার চেষ্টা করবা, এবং হচ্ছে যে বই খাতা নিয়ে বসবা, টেবিল চেয়ারে বসার চেষ্টা করবা, সুন্দর সিরিয়াস হয়ে ক্লাস করবা, তাহলে এটার সবচেয়ে বেস্ট আউটপুট যেটা সেটা তোমরা পাবা। ওয়ালাইকুম আসসালাম মুসাইবা, খুশি। বই খাতা নিয়ে বসছো তো সবাই, না? আমরা 2-1 মিনিট অপেক্ষা করবো, যাতে আমাদের নিয়মিত স্টুডেন্ট যারা আছে তারা যাতে ক্লাসটা মিস না করে। ওয়ালাইকুম আসসালাম মিলি। আচ্ছা, তো আমরা শুরু করে দিই, হ্যাঁ। আমরা গত 3টা ক্লাস আমাদের হয়ে গেছে জৈব রসায়নের উপর, আজকে হচ্ছে 4র্থ ক্লাস। এই 4র্থ ক্লাসে আমরা এখন শুরু করব অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক যৌগের বিভিন্ন যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলো নিয়ে আমরা আলোচনা করব। বিভিন্ন বিক্রিয়াগুলোর মধ্যে আছে সংযোজন বিক্রিয়া, সেটা ইলেকট্রোফিলিক হইতে পারে, নিউক্লিওফিলিক হইতে পারে। ইলেকট্রোফিলিক দ্বারা কি বুঝো, নিউক্লিওফিলিক দ্বারা কি বুঝো আমরা সামনেই বুঝবো, তোমরা একটু ধৈর্য ধরে রাখো। এরপর প্রতিস্থাপন, সেটাও ইলেকট্রোফিলিক হইতে পারে, নিউক্লিওফিলিক হইতে পারে। এরপর অপসারণ বিক্রিয়া আছে, সমানুকরণ বিক্রিয়া, বেঞ্জিন সব প্রতিস্থাপন বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো সম্পর্কে আমরা স্টাডি করব। এখন আসো জৈব রসায়নের বিক্রিয়া কৌশলের সম্পর্কে একটু আইডিয়া রাখলে আমরা হচ্ছে জিনিসগুলো বুঝতে পারবো। ধরো একটা সাবস্ট্রেট থাকে যেটাকে একটা বিকারক এসে অ্যাটাক করে,
অ্যাটাক করার পর হচ্ছে যে ভাঙা গড়ার কিছু হয়, তারপর একটা উৎপাদ তৈরি হয়, ঠিক আছে, কিছু উৎপাদ তৈরি হয় এটা। এখন আক্রমণকারী বিকিরকগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে তোমার মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল, একটা হচ্ছে ইলেকট্রোফাইল, একটা হচ্ছে নিউক্লিওফাইল। ফিলিয়া তোমরা কথাটা শুনছ, বা ফিলিক, ফিলিয়া, ফিলিক, হ্যাঁ, ফিলিক বা ফিলিয়া, এগুলা বলতে বুঝে হচ্ছে যে তোমার আকর্ষণ আর কি, হ্যাঁ, তীব্র আকর্ষণ এই জিনিসগুলো বোঝায়, হ্যাঁ। তা এখন তোমার হচ্ছে যে ইলেকট্রোফাইল বলতে বোঝায় এমন জিনিসগুলাকে, মানে তোমার বুঝার স্বার্থে আমি বলতেছি, ডেফিনেশন আমরা অন্যভাবে শিখবো বইয়ের মতো করে, কিন্তু আগে তোমার হচ্ছে নিজে বুঝতে হবে। তো ইলেকট্রোফাইল হচ্ছে যেগুলো ইলেকট্রন আকর্ষী, নিউক্লিওফাইল যেগুলো নিউক্লিয়াস আকর্ষী। এখন ইলেকট্রোফাইল মানে এমন সব যেগুলো হবে যেগুলো ইলেকট্রনের প্রতি আকর্ষণ রাখে। এখন ইলেকট্রনের প্রতি আকর্ষণ কারা রাখবে? যাদের ইলেকট্রনের অভাব আছে, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম রিমা। রিমা বোধহয় আমাদের নতুন আমাদের প্ল্যাটফর্মে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করবা, তাহলে হচ্ছে অনেক কিছু শিখে তারপর হচ্ছে যে যাবা আর কি, হ্যাঁ। তো এখন আমাদের ইলেকট্রনের যাদের অভাব আছে তারা ইলেকট্রোফাইল রূপে কাজ করবে। নিউক্লিওফাইল কারা? নিউক্লিওফাইল হচ্ছে ধনাত্মক, নিউক্লিয়াসের মধ্যে কি চার্জ থাকে? ধনাত্মক চার্জ থাকে। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন এবং নিউট্রন থাকে। নিউট্রনের কোনো চার্জ থাকে না, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, আলটিমেটলি নিউক্লিয়াসের চার্জ হচ্ছে পজিটিভ। তাহলে হচ্ছে নিউক্লিওফাইল গুলো নিউক্লিয়াস আকর্ষণ, মানে ধনাত্মক চার্জের প্রতি ওদের হচ্ছে ফিলিয়া আছে, আকর্ষণ আছে, ঠিক আছে। এখন তোমার হচ্ছে ধনাত্মক চার্জের প্রতি আকর্ষণ কারা হয়? যাদের হচ্ছে তোমার কিসের অভাব বলো তো? নিউক্লিওফাইল কারা হবে? যারা ঋণাত্মক চার্জ বিশিষ্ট, তাদের হচ্ছে ধনাত্মক চার্জের প্রতি আকর্ষণ থাকবে। আর ইলেকট্রোফাইল কারা হবে? যারা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট, ঋণাত্মক চার্জের প্রতি তাদের আকর্ষণ থাকবে। এটা আমরা সামনে দেখব। সবার ফার্স্ট হচ্ছে আমরা ফ্রি রেডিক্যাল সম্পর্কে আসি। ফ্রি রেডিক্যাল হচ্ছে যে তোমার কিভাবে তৈরি হবে সেটা, সেটা হচ্ছে সমভাঙ্গন বা হোমোলাইসিস দ্বারা। মানে হচ্ছে যে ধরো এই ক্লোরিন ক্লোরিন যে বন্ধনটা আছে Cl2, এখানে তোমার ক্লোরিন ক্লোরিন যে বন্ধন আছে সেই বন্ধন হচ্ছে দুইটা ইলেকট্রনের সমন্বয়ে তৈরি হয়েছে। এখন যখন এই বন্ধনটা সমভাবে ভেঙে যাবে তখন এ একটা ইলেকট্রন নিয়ে ভাঙবে, এ একটা ইলেকট্রন নিয়ে ভাঙবে, তখন এটাকে আমরা বলবো হচ্ছে যে তোমার সমভাঙ্গন। এবং এটার মাধ্যমে যে দুটো মূলক তৈরি হবে সেগুলোকে আমরা প্রি রেডিক্যাল বা মুক্তমূলক বলবো, ঠিক আছে। এখানে বন্ধন শক্তি দিচ্ছে, একটু মনে রাখা ট্রাই করতে পারো। এরপর হচ্ছে যে অ্যালকাইল প্রি রেডিক্যাল, যেমন অ্যালকাইলের এখানে একটা বন্ড আছে, দুইটা ইলেকট্রন সমন্বয়, যখন সম্ভাব ভেঙে এই একটা ইলেকট্রন পাইছে, একটা ইলেকট্রন পাইছে, তখন দুইটা প্রি রেডিক্যাল তৈরি করছে, একটা হচ্ছে মিথাইল প্রি রেডিক্যাল, একটা হচ্ছে ইথাইল প্রি রেডিক্যাল, হ্যাঁ। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন আছে, সেটা হচ্ছে জৈব যৌগের দহন বিক্রিয়া যেগুলো আছে, অক্সিজেন সহযোগে দহন বিক্রিয়া সেটা, এবং অ্যালকানের সমানুকরণ বিক্রিয়া যেটা, সেটা হচ্ছে প্রি রেডিক্যাল মেকানিজমে ঘটে। এক মিনিট একটু ওয়েট করো। আচ্ছা, তো এখন এই দুইটা বিক্রিয়ার নাম তোমাদের মাস্ট মনে রাখতে হবে, দহন বিক্রিয়া এবং অ্যালকেনের সমানুকরণ বিক্রিয়া। এই দুইটা হচ্ছে প্রি রেডিক্যাল মেকানিজমে ঘটে। প্রি রেডিক্যালের মাধ্যমে খুব কম বিক্রিয়া হয়, তো তোমরা হচ্ছে যে এগুলোকে স্পেশালি একটু অ্যাটেনশন দিতে হবে। জৈব যৌগের দহন বিক্রিয়া যেগুলো আছে অক্সিজেন সহযোগে, এবং হচ্ছে অ্যালকেনের সমানুকরণ বিক্রিয়া, এগুলো হচ্ছে প্রি রেডিক্যাল মেকানিজমে ঘটে। এগুলো কি মেকানিজমে ঘটে? প্রি রেডিক্যাল মেকানিজমে ঘটে, আমরা দেখবো সেটা, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসো অ্যালকালি প্রি রেডিক্যাল এবং স্থায়িত্ব। তো প্রি রেডিক্যালের স্থায়িত্বের একটা ক্রম আছে, স্থায়িত্বের ক্রম এবং সক্রিয়তার ক্রম হচ্ছে উল্টা, মনে রাখবা। স্থায়িত্ব আমি এখানে একটু লিখে রাখি, তোমরা হচ্ছে যে আমার সাথে সাথে একটু লিখে রাখবা। স্থায়িত্বের সাথে সক্রিয়তা হচ্ছে ব্যস্তানুপাতের সম্পর্কযুক্ত, এরকম এখানে স্পেসটাতে লিখে রাখো। স্থায়িত্ব হচ্ছে সক্রিয়তার সাথে, স্থায়িত্ব, স্থায়িত্বের সাথে সক্রিয়তার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, স্থায়িত্বের সাথে সক্রিয়তার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, তোমাদের কি অবস্থা? স্থায়িত্বের সাথে সক্রিয়তার সম্পর্ক হচ্ছে কিরকম? ব্যস্তানুপাতিক, হ্যাঁ। তো দেখো আমাদের এখানে হচ্ছে যে প্রি রেডিক্যাল গুলোর আমাদের এখানে কিসের ক্রম দিছে? স্থায়িত্বের ক্রম, মানে সক্রিয়তার ক্রম হবে তার উল্টা। স্থায়িত্বের ক্রম হচ্ছে ফার্স্টে 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে নরমাল। প্রথমে 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে নরমাল, হ্যাঁ। এটা 1 ডিগ্রি মিথাইল, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল, এখানে অ্যালকাইল মূলক আছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে 3 2 1, আর 1 ডিগ্রি দুইটা, একটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল, 1 ডিগ্রি 1 ডিগ্রি মিথাইল, হ্যাঁ। এখানে কোনো অ্যালকাইল মূলক নাই। তাহলে এবার মনে রাখবা 3 2 1 3 2 1, হ্যাঁ। এটা হচ্ছে যে তোমার স্থায়িত্বের ক্রম। কিসের স্থায়িত্বের ক্রম? প্রি রেডিক্যাল গুলোর স্থায়িত্বের ক্রম। এবার আসো ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল কখন তৈরি হবে? সেটা হচ্ছে অসমভাঙ্গন বা হেটারোলাইসিস যখন হবে।
অসমভাঙ্গন বা হেটারোলাইসিস যখন হবে তখন ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল তৈরি হবে। যে ধনাত্মক মূলকটা তৈরি হবে, ধরো অসমভাঙ্গনের মাধ্যমে কি হবে, অসমভাঙ্গনের মধ্যে এই যে তোমার যে দুইটা ইলেকট্রন সমন্বয়ে একটা বন্ধন তৈরি হয়েছে, এই দুইটা ইলেকট্রনে একজন নিয়ে যাবে, আরেকজন হচ্ছে কোনো ইলেকট্রন থাকবে না। তো একজনে তোমার নেগেটিভ চার্জ দেখা যাবে, আরেকজনে পজিটিভ চার্জ দেখা যাবে, যার কোনো ইলেকট্রন থাকবে না। তো পজিটিভ হচ্ছে যে ইলেকট্রনটার প্রতি আকর্ষী হবে, এই জন্য সেটা হবে ইলেকট্রোফাইল। নেগেটিভ সেটা পজিটিভের প্রতি আকর্ষী, পজিটিভ মানে নিউক্লিয়াসের প্রতি আকর্ষী হবে, সেটা হবে নিউক্লিওফাইল। ঠিক আছে? তো এখন দেখো এখানে ধনাত্মক মূলক যেটা সেটা ঋণাত্মক ইলেকট্রনের প্রতি আকর্ষী হবে, সেটাকে আমরা বলবো ইলেকট্রোফাইল। ঋণাত্মক মূলক যেটা সেটা ধনাত্মক নিউক্লিয়াসের প্রতি আকর্ষী হবে, সেটাকে আমরা বলবো নিউক্লিওফাইল। তাহলে আমরা কয়েকটা জিনিস ভালো করে মনে রাখি। এক হচ্ছে যে এটা অসম ভাঙনের ফলে তৈরি হবে। অসম ভাঙন মানে হচ্ছে ইলেকট্রনগুলো একজন নিয়ে যাবে, আরেকজন একদম খালি। যে সবগুলো ইলেকট্রন নিয়ে যাবে সে হয়ে যাবে ঋণাত্মক চার্জ বিশিষ্ট, যে একটাও পাবে না সে হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট। যেটা ঋণাত্মক চার্জ বিশিষ্ট সেটা ধনাত্মক আকর্ষণ করবে, মানে নিউক্লিয়াসকে আকর্ষণ করবে, সেটা হবে নিউক্লিওফাইল। আর যেটা ধনাত্মক চার্জ বিশিষ্ট ধনাত্মক ঋণাত্মক আকর্ষণ করে, সেটা ইলেকট্রনকে আকর্ষণ করবে, সেটা হবে ইলেকট্রোফাইল। তোমরা অনেকেই আছে তোমাদের কনসেপ্ট ভালো, তারা মোস্ট ওয়েলকাম, ভালো, তোমরা ভালো পড়াশোনা করছো। কিন্তু কিছু কিছু স্টুডেন্টরা আমি জানি যে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল ওরা ভয়ে হচ্ছে যে কখনো অ্যাপ্রোচ করে নাই, শেখার চেষ্টা করে নাই, বোঝার চেষ্টা করে নাই। আমি হচ্ছে যে আমার স্টুডেন্টদেরকে পারসিভ করি এভাবে যে ওরা কিছুই জানে না, ওরা জৈব রসায়ন একদম হচ্ছে যে ইন্টারমিডিয়েটে নতুন করে শুরু করছে, একদম নতুন। আমি ওদেরকে ওইভাবে ডিল করার চেষ্টা করি। হ্যাঁ, তো যারা ভালো পারো তারাও মনোযোগ দিয়ে শোনো, আর যারা একদমই কিছু পারো না তারাও মনোযোগ দিয়ে শোনো। এবং হচ্ছে যে আমি যখন হচ্ছে যে একটা কনসেপ্ট বোঝানোর পর তোমাদের জিজ্ঞেস করবো বুঝছো কিনা, তখন যারা বুঝো নাই তারা কাইন্ডলি রেসপন্স করিও। তুমি যদি না বুঝে এখান থেকে চলে যাও তাহলে হচ্ছে যে আমার এই কষ্টটা একদম বৃথা। ঠিক আছে? তোমার এই সময়টাও বৃথা। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে যে আমি যে এখন যে কনসেপ্টটা তোমাদের বুঝাইলাম ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল, বুঝছো কিনা আমাকে জানাও। কেউ এমন আসো যে বুঝো নাই, আমি আবার তাহলে রিপিটেশন করবো তার জন্য। হ্যাঁ, আমি একটু দ্রুত জানাও। ওয়ালাইকুম আসসালাম জুবাইদুল, আমাকে একটু দ্রুত জানাও তোমরা ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইলের তোমরা কনসেপ্টটা ক্লিয়ার কিনা। হ্যাঁ, এটা ক্লিয়ার মাস্ট হইতে হবে। আমরা অনেক সময় চিন্তা করি আমার পড়া জিনিস, তোমরা দেখবা যে অনেকে বলবে যে আমি পড়ে গেছি কিন্তু মনে রাখতে পারিনি। এখন দেখো পড়া জিনিস ঠিক আছে, কিন্তু এই পড়া জিনিস মনে রাখার জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম দিতে হবে একটা জিনিসকে। মানে এখান থেকে তোমার হচ্ছে যে কিছু জিনিস ওর ডিমান্ডিং, এখানে তোমার টাইম ডিমান্ডিং, মানে একটা নির্দিষ্ট অপটিমাম লেভেলের টাইম যদি তুমি একটা পড়াকে না দাও তাহলে সেটা তুমি মনে রাখতে পারবে না। আর হচ্ছে তুমি কিভাবে অ্যাপ্রোচ করছো, হ্যাঁ, সেই অ্যাপ্রোচটা যদি তোমার ভুল হয় তাহলে সেক্ষেত্রে তুমি মনে রাখতে পারবে না। এখন এই কনসেপ্টগুলো দেখো, নিচে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের কনসেপ্ট এই যে আমি তোমাকে এখন যেটা বুঝাচ্ছি সেটা থেকে ডিরেক্টলি এমসিকিউ আসার পসিবিলিটি কম। তোমার আসবে ইলেকট্রোফাইলের এক্সাম্পল, নিউক্লিওফাইলের এক্সাম্পল, কিন্তু তুমি এই কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল তুমি মুখস্থ করে মনে রাখতে পারবে না, এবং হচ্ছে যে পরীক্ষার হলে ভুলে যাবে। ঠিক আছে? আমি নুসাইবার জন্য আবার একটু রিপিট করতেছি, নুসাইবা একটু ক্লিয়ার হোক, বাকি যারা পারো তারা হচ্ছে যে আবার একটু শুনো। আচ্ছা, এখন সেটা কি, সেটা হচ্ছে তোমার এটা দেখো, ধরো এখানে দুইটা ইলেকট্রন সমন্বয়ে একটা বন্ধন তৈরি হয়েছে। এখন সমভাঙ্গনে হয় কি, সমভাঙ্গন যদি হইতো তাহলে কি হইতো, এ একটা ইলেকট্রন পাইতো, বি আর একটা ইলেকট্রন পাইতো, এই ডটগুলো দিয়ে আমি ইলেকট্রন বুঝাচ্ছি। কিন্তু যখন অসমভাঙ্গন হয়েছে তখন এই দুইটা ইলেকট্রনকে কে নিয়ে গেছে, এ নিয়ে গেছে, আর বি কিছুই পায় নাই। যখন ইলেকট্রন বেশি হয়ে যায় সেটাকে আমরা এরকম নেগেটিভ চার্জ দিয়ে বুঝাই, যখন ইলেকট্রন থাকে না তখন প্রোটন বেশি হয়ে যায় তখন সেটাকে আমরা পজিটিভ চার্জ দিয়ে বুঝাই। কোনো মৌলের উপরে পজিটিভ চার্জ দ্বারা বুঝবা কি এখানে ইলেকট্রনের অভাব আছে, কোন মৌলের উপর হচ্ছে নেগেটিভ চার্জ দ্বারা বুঝবে এখানে ইলেকট্রনের আধিক্য আছে। এখন এটা চার্জ যেহেতু নেগেটিভ, এটা কাকে আকর্ষণ করবে, পজিটিভকে আকর্ষণ করবে। এখন পজিটিভ চার্জ নরমালি পরমাণু কোথায় থাকে, নিউক্লিয়াসে থাকে, এই জন্য এটাকে বলছে নিউক্লিওফাইল। ফাইল মানে আকর্ষী, মানে নিউক্লিয়াস আকর্ষী। কেন নিউক্লিয়াস আকর্ষী? কারণ এটা চার্জ হচ্ছে নেগেটিভ, নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করে। নিউক্লিয়াস যেহেতু পজিটিভ চার্জ যুক্ত তাহলে নিউক্লিয়াসকে পজিটিভ চার্জকে আকর্ষণ করবে। এবার আসে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল হচ্ছে যে কি দেখো, এটা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত। পজিটিভ কাকে আকর্ষণ করবে, নেগেটিভকে আকর্ষণ করবে। কাকে আকর্ষণ করবে, নেগেটিভকে। তো নেগেটিভ মানে ইলেকট্রনের চার্জ নেগেটিভ, এর জন্য হচ্ছে আমরা এটাকে বলছি ইলেকট্রোফাইল, মানে ইলেকট্রনের প্রতি এটা আকর্ষী। বুঝছো এবার নুসাইবা, বুঝছো? এবার আসে হচ্ছে কার্বনিয়াম আয়ন। হ্যাঁ, কার্বনিয়াম আয়ন, কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে আরেকটা নাম বুঝবা যে কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন। কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন মানে একক ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু যুক্ত জৈবকে আমরা বলবো কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন, এটা মনে রাখবা। মানে ক্যাটায়নের চার্জযুক্ত জৈব
যে আয়ন আছে সেটাকে আমরা বলবো হচ্ছে যে কার্বনিয়াম আয়ন বা কার্বোক্যাটায়ন। যেমন মিথাইল কার্বনিয়াম আয়ন, এখানে একটা পজিটিভ চার্জ আছে, ইথাইল কার্বনিয়াম আয়ন, এখানে একটা পজিটিভ চার্জ আছে। উৎপত্তি কিভাবে হয়? এটা হচ্ছে যে অসম্মাঙ্গনের ফলে হয়। একটা হচ্ছে তোমার নিউক্লিওফাইল তৈরি হয় আর একটা ইলেকট্রোফাইল তৈরি হয়। কার্বনিয়াম আয়নের সক্রিয়তার ক্রম কিরকম? ওই ফ্রি রেডিকেলের মতো, স্থায়িত্বের ক্রম, সরি সক্রিয়তা না, ওইখানে স্থায়িত্ব পড়ছে, এখানে স্থায়িত্ব। আর স্থায়িত্বের সাথে সক্রিয়তার সম্পর্ক কিরকম? সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক বলো তো? স্থায়িত্বের সাথে সক্রিয়তার সম্পর্ক কিরকম? একটু আগে বলছি, দেখি মনে আছে কিনা। সরি। এখন আসো, কার্বনিয়াম আয়ন ইলেকট্রন ঘাটতি হয় ইলেকট্রোফাইল রূপে খুবই সক্রিয়, ইলেকট্রোফাইল রূপে খুবই সক্রিয় হিসেবে কাজ করে। মানে এটা পজিটিভ চার্জ অবশ্যই ইলেকট্রোফাইল রূপে কাজ করবে, নেগেটিভ প্রতি আকর্ষণ থাকবে। তো এখন এটা হচ্ছে যে ওইটার মতো 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 1 ডিগ্রি। এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল, এটা হচ্ছে 1 ডিগ্রি মিথাইল। এখানে কনফিউজড হওয়ার কিছুই নাই, ঠিক আছে? মানে এখানে 3 2 1, এখানে 3 2 1, এই সিকোয়েন্সটা মেনটেন করবে, 3 2 1 স্থায়িত্বের ক্রম। আর যদি এটা সক্রিয়তার ক্রম বলতো তাহলে কি হইতো? 1 2 3 হইতো। যদি এটা সক্রিয়তার ক্রম বলতো তাহলে চেঞ্জ হইতো, একই জিনিস। জাস্ট এটা যদি বলতো যে কার্বনিয়াম আয়ন যেগুলো আছে সেগুলোর সক্রিয়তার ক্রম কি, এটার উল্টা হইতো। কারণ স্থায়িত্বের সাথে সক্রিয়তার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। হ্যাঁ, এই তো তোমরা আনসার করতেছো, নুসাইবা, শাহানুর সবাই আনসার করতেছে, গুড। মিলি, ওকে। তাহলে হচ্ছে যে আমরা সামনে প্রসিড করি একটু। এখন আসো কার্বন আয়ন, এখানে নামের মধ্যে দেখো এনায়ন এনায়ন একটা ভাব আছে, মানে এটা হচ্ছে এনায়নিক, ঠিক আছে? এটা হচ্ছে এনায়ন, সবাই আনসার করছে মাশাআল্লাহ, ফারহানা, মুন্নি, জুবাইদুল। এখন হচ্ছে যে কার্বন আয়ন, এটা হচ্ছে এনায়নিক, ঠিক আছে? এখানে আমরা নেগেটিভ চার্জ দেখে বুঝতেছি। এটা উৎপত্তি হয় কিভাবে? এটা উৎপত্তি হয় সেম তোমার হচ্ছে যে অসম্মাঙ্গনের মাধ্যমে। এখানে একটা আলফা হাইড্রোজেন যুক্ত অম্লধর্মী পরমাণু থাকে, এই যেমন এটা একটা আলফা হাইড্রোজেন যুক্ত। আমি এখানে আবার একটু ক্লিয়ার করি। ধরো এই কার্বনটার সাথে কার্যকরী মূলক যুক্ত আছে, এই জন্য এটা হচ্ছে আলফা কার্বন। আর এই আলফা কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনকে আমরা বলবো হচ্ছে আলফা হাইড্রোজেন। এগুলো অম্লধর্মী হয় নরমালি। এটার সাথে একটা ক্ষারীয় একটা মূলক যুক্ত হয়ে হাইড্রোজেনকে যুক্ত করে ফেলছে, তখন হচ্ছে এটা যেটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে কার্বন আয়ন তৈরি হয়ে গেছে, একটা অ্যানায়নিক তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখো, অলরেডি আমি তোমার যেটা বললাম সেটা এখানে ব্র্যাকেটে আছে। কার্বন আয়নের ক্ষেত্রে সক্রিয় স্থায়িত্বের ক্রম হচ্ছে উল্টা। কার্বন আয়নের ক্ষেত্রে স্থায়িত্বের ক্রম হচ্ছে উল্টা। এক, প্রথম হচ্ছে 1 ডিগ্রি মিথাইল, তার বিপরীতে 1 ডিগ্রি অ্যালকাইল, 2 ডিগ্রি অ্যালকাইল, 3 ডিগ্রি অ্যালকাইল, ঠিক আছে? এটা হচ্ছে উল্টা, এটা হচ্ছে উল্টা। আর এগুলো হচ্ছে নিউক্লিওফাইল, কারণ এগুলো তো চার্জ বিশিষ্ট কাকে আকর্ষণ করে? পজিটিভ চার্জকে। তাহলে এগুলো হচ্ছে নিউক্লিওফাইল, তাহলে এগুলো হচ্ছে কি নিউক্লিওফাইল, ঠিক আছে? এখন দেখো, তাহলে হচ্ছে ফ্রি রেডিকেল, ফ্রি রেডিকেল, ফ্রি রেডিকেল এবং এবং কি কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন, কার্বনিয়াম আয়ন, এদের স্থায়িত্বের ক্রম একই রকম, এদের স্থায়িত্বের ক্রম একই রকম, স্থায়িত্বের ক্রম একই, স্থায়িত্বের ক্রম একই, স্থায়িত্বের ক্রম একই, স্থায়িত্বের ক্রম একই, স্থায়িত্বের ক্রম একই। এটা মনে রাখবা। এটা কোথাও লিখে রাখতে পারো, নিচে নিচে উপরে কোথাও লিখে রাখতে পারো যে ফ্রি রেডিকেল এবং কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের ক্রম একই। ফ্রি রেডিকেল এবং কার্বনিয়াম আয়নের স্থায়িত্বের ক্রম একই, আর কার্বন আয়নেরটা এদের উল্টা। তাহলে তুমি একটা জাস্ট এই লাইনটা মনে রাখলে 3টা মনে রাখতে পারবা, আরো অনেক ইনফো মনে রাখতে পারবা। তোমার এগুলো আমি তো আমাদেরকে এখন শেখাচ্ছি হচ্ছে স্থায়িত্বের ক্রম, এগুলো প্রত্যেকটার উল্টা করলে তুমি সক্রিয়তার ক্রম পেয়ে যাবা। তাহলে তোমাদের রেডিকেলের সক্রিয়তার ক্রম জিজ্ঞেস করলে পারবা, স্থায়িত্বের ক্রম জিজ্ঞেস করলে পারবা। কার্বনিয়াম আয়নের সক্রিয়তার ক্রম জিজ্ঞেস করলে পারবা, স্থায়িত্বের ক্রম জিজ্ঞেস করলে পারবা। কার্বন আয়নের সক্রিয়তার ক্রম জিজ্ঞেস করলে পারবা, স্থায়িত্বের ক্রম জিজ্ঞেস করলে পারবা। পারবা কিনা বলো? বুঝছো কিনা এই জিনিসটা? বুঝছো কিনা? এই ক্রমগুলো আসলে পারবা তোমরা ইনশাআল্লাহ, পরীক্ষা আসলে। কে কে পারবা আমাকে জানাও ইনশাআল্লাহ, কে কে পারবা। তাহলে এখন আসো, ইলেকট্রোফাইল হচ্ছে যেগুলো ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে। খুব সহজে আমরা কিভাবে চিনবো? এগুলো পজিটিভ চার্জ যুক্ত হবে, কারণ পজিটিভ নেগেটিভকে আকর্ষণ করে। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রনের প্রতি আকর্ষণ। ইলেকট্রন চার্জ কিরকম? নেগেটিভ। তাহলে নেগেটিভকে আকর্ষণ করার জন্য ওকে কিরকম হইতে হবে? পজিটিভ হইতে হবে। তাহলে কিছু এখন এটার ব্যতিক্রমও আছে, দেখো এখানে ধনাত্মক ইলেকট্রোফাইলগুলো তুমি দেখেই চিনে ফেলবা, এগুলো পজিটিভ চার্জ যুক্ত অবশ্যই ইলেকট্রোফাইল হবে। যেমন মিথাইল কার্বনিয়াম আয়ন, ব্রোমোনিয়াম আয়ন, নাইট্রোনিয়াম আয়ন, এগুলো হচ্ছে ইলেকট্রোফাইল। কিন্তু পশমগুলো তোমাকে একটু হচ্ছে যে কষ্ট করে পড়তে হবে। পশম ইলেকট্রোফাইল যেগুলো আছে ইনশাআল্লাহ, হ্যাঁ, পশম ইলেকট্রোফাইল যেগুলো আছে সেগুলো তোমাদের একটু কষ্ট করে পড়তে হবে, কারণ এদেরকে দেখে আসলে চেনা যায় না। কারণ এদের হচ্ছে যে তোমার কোনো পজিটিভ চার্জ টার্জ নাই, এরা চার্জবিহীন কিন্তু অষ্টক অপূর্ণ থাকে, ঠিক আছে? মানে এরা এদের হচ্ছে যে বিরহ আর কি, এদের অন্তরে হচ্ছে যে তোমার ব্যথা, বাইরে থেকে বোঝা যায় না, বাইরে একটা হাসি মুখ নিয়ে ঘুরে। এরকম বান্দা কে কে আছে? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, ঠিক আছে? এদের ব্যথা কোথায়? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এবং বোরন ট্রাইফ্লোরাইডের ব্যথা কোথায় বলো? এদের অন্তরে ব্যথা, অন্তরে ব্যথা কিন্তু মুখে হাসি, বুঝছো? অন্তরে ব্যথা মুখে হাসি।
মানে হচ্ছে এদের অষ্টক অপূর্ণ থাকে, কিন্তু বাইরে থেকে দেখে বোঝার সুযোগ নাই, বাইরে থেকে দেখে বোঝার সুযোগ নাই। তো এই দুইটা ভালো করে মনে রাখবা, আমরা আরো কিছু এক্সাম্পল তোমাদের দিব ইনশাআল্লাহ সামনে বা তোমরা পেয়ে যাবা। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এবং বোরন ট্রাইফ্লোরাইড এগুলো হচ্ছে যে পশম ইলেকট্রোফাইল। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এবং বোরন ট্রাইফ্লোরাইড এগুলো কি পশম ইলেকট্রোফাইল, পশম ইলেকট্রোফাইল। আচ্ছা, নিউক্লিওফাইল এবং কেন্দ্রাকর্ষী কারক, নিউক্লিওফাইল এবং কেন্দ্রাকর্ষী কারক যেটা, দেখো নিউক্লিওফাইল গুলা কিরকম হবে, কেন্দ্র বা হচ্ছে যে নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। নিউক্লিয়াসের চার্জ কি পজিটিভ, তাহলে পজিটিভকে কি আকর্ষণ করবে, নেগেটিভ আকর্ষণ করবে। তাহলে যেগুলো ঋণাত্মক চার্জ বিশিষ্ট বা নেগেটিভ চার্জ বিশিষ্ট সেগুলো হচ্ছে কি নিউক্লিওফাইল। এটুকু আমরা বুঝতে পারি, তাই না? গুড, এটুকু আমরা বুঝতে পারি, যেগুলো নিয়ে নিউক্লিওফাইল মানে ঋণাত্মক চার্জ বিশিষ্ট সেগুলো পজিটিভকে আকর্ষণ করবে, এটা এটুকু আমরা বুঝতে পারি। আচ্ছা, তো এটুকুকে বুঝার পরে এখন তোমার হচ্ছে যে এখানেও তোমার পশম আছে, তবে পশমগুলো মনে রাখার একটা টেকনিকও আছে, সেটা আমি তোমাদের বলবো। আগে তোমরা হচ্ছে ঋণাত্মকগুলোকে আলাদা করে ফেলো। ঋণাত্মক চার্জ বিশিষ্ট হলে সেটা কি হবে, নিউক্লিওফাইল হবে, কারণ সেটা ধনাত্মক চার্জ বিশিষ্ট নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। যেমন হচ্ছে মিথাইল কার্বন আয়ন, ক্লোরাইড আয়ন, ব্রোমাইড আয়ন, সায়ানাইড বা নাইট্রাইল আয়ন, হাইড্রোক্সিল মূলক, অ্যালকক্সাইড আয়ন, ঠিক আছে? এগুলো হচ্ছে যে কি, এগুলো ঋণাত্মক চার্জ বিশিষ্ট যেহেতু, এগুলো হচ্ছে নিউক্লিওফাইল। পশম নিউক্লিওফাইল কিছু আছে, এটা চার্জবিহীন কিন্তু হচ্ছে কেন্দ্রীয় পরমাণুতে এক বা একাধিক নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে। এই দেখো, ওরাই বলে দিছে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে, ঠিক আছে? হ্যাঁ, এ কারোর সাথে জোড়া বাঁধতে চায়, এ একাকী, নিঃসঙ্গ একাকী, ঠিক আছে? এ হচ্ছে একাকী, এ কারোর সাথে যুক্ত হইতে চায়। এখন তোমরা দেখেই বুঝবা, যেমন নাইট্রোজেনের মধ্যে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে, তোমরা জানো। এই পানির অক্সিজেনের মধ্যে দুটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে, তোমরা জানো। নাইট্রোজেনে একটি, অক্সিজেনে দুইটি। তাহলে এই বান্দাদেরকে দেখেই তোমরা চিনে ফেলবা এগুলোর মধ্যে একটা একটা করে নিঃসঙ্গ আছে। তাই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকা মানেই সেটা কি নিউক্লিওফাইল। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকা মানেই কি সেটা নিউক্লিওফাইল। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকা মানেই কি সেটা নিউক্লিওফাইল। ক্লিয়ার? বুঝছো তোমরা? এবার আসো আমরা এই যে বললাম কিছু এক্সট্রা তোমাদের হচ্ছে যে এক্সাম্পল দিব। নিউক্লিওফাইল মানে কি ঋণাত্মক চার্জ বিশিষ্ট, দেখো সবগুলো ঋণাত্মক চার্জ বিশিষ্ট। ইলেকট্রোফাইল মানে ধনাত্মক চার্জ বিশিষ্ট, কিছু আছে ব্যতিক্রম, ধনাত্মক চার্জ নাই, ওই অন্তরে ব্যথা কিন্তু মুখে হাসি, যেমন সালফার ট্রাই অক্সাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, তারপর হচ্ছে ফেরিক ক্লোরাইড, তারপরে বোরন ট্রাইফ্লোরাইড, ঠিক আছে? এগুলা এগুলা কি, এগুলো হচ্ছে যে পশম ইলেকট্রোফাইল, পশম ইলেকট্রোফাইল, ঠিক আছে? এদের হচ্ছে যে কেন্দ্রীয় অষ্টক অপূর্ণ থাকে, পশম ইলেকট্রোফাইল, পশম ইলেকট্রোফাইল, পশম ইলেকট্রোফাইল, পশম ইলেকট্রোফাইল এরা, ঠিক আছে? তাহলে এই জিনিসটা আমি এখন তোমাদের যেটুকু পড়াই শেষ করলাম, মোটামুটি তোমরা শিওর থাকো যে এখান থেকে একটা কোশ্চেন আসবে বা আসতে পারে। এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করে আমি হচ্ছে তোমাদের বলতেছি। আমি প্রায়ই বলি যে হচ্ছে যে কোশ্চেন অ্যানালাইসিস হচ্ছে তোমাদের শক্তি। কোশ্চেন অ্যানালাইসিস যদি নিজে করতে না পারো, আমাদের ক্লাসগুলো ফলো করবা। আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে 24 তারিখ, 24 এপ্রিল হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। 24 এপ্রিল আমরা ইনশাল্লাহ আমাদের যারা পেইড ব্যাচে অলরেডি অ্যাডমিট হয়েছে, এই 2-1 দিনের মধ্যে অ্যাডমিট হবে, তাদের নিয়ে যাত্রা শুরু করবো 24 এপ্রিল 2025। ঠিক আছে? আমাদের ইনশাল্লাহ জার্নি শেষ হবে এই বছরের মধ্যে, যদি অ্যাডমিশন টেস্ট হয় এই বছরের মধ্যে, এই বছরের শেষ পর্যন্ত ইনশাল্লাহ। আমরা আশা করতেছি ডিসেম্বর অথবা জানুয়ারি ফার্স্ট উইকে তোমাদের পরীক্ষা হবে, এটা আর কি। তো ওদের হচ্ছে যে আমি ফার্স্টে আমার যে প্রাইভেট ব্যাচ আছে, সেই প্রাইভেট ব্যাচে 10 জন প্রাইভেট ব্যাচের ফার্স্টে আমি হচ্ছে যে কি করবো, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবো। হ্যাঁ, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস, ওদের মিনিমাম 15 ইয়ার্স কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবো, 15 ইয়ার্স কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করবো। একদম ইউনিক প্ল্যান, মানে হচ্ছে যে এগুলা নাই, এগুলা তোমাদের রেকর্ডেড ক্লাস দিয়ে দিবে, জাস্ট হচ্ছে সলভ। আমাদের যে কোশ্চেন ব্যাংক এটা হচ্ছে আমাদেরটা হচ্ছে অ্যানালাইসিস। আমি হচ্ছে যে মিনিমাম 3টা বা 4টা ইয়ারের হচ্ছে যে এগুলো ফ্রিতে করব। তোমরা যারা আমাদের ব্যাচের বাইরেও থাকবা তারা হচ্ছে এগুলোতে অ্যাক্সেস করতে পারবে, অন্তত তুমি বুঝো, জিনিসটা বুঝো। দেখো সবাই হচ্ছে যে আমাদের এখানে ভর্তি হবে, আমাদের সাথে ফুল জার্নি শেষ করবে এরকম না। অনেকে অলরেডি অন্য প্ল্যাটফর্মে অ্যাডমিটেড আছে, অনেকের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, তাই বলে কি তার প্রিপারেশন নেওয়া থেমে থাকবে না। আমি হচ্ছে যে আমার এই ক্লাসগুলোকে তোমাদেরকে এইভাবে পারসিভ করতে বলছি, যারা আমাদের কোর্সে অ্যাডমিটেড হবা না, যে তুমি হচ্ছে যে প্রসেস শিখো, কিভাবে অ্যাপ্রোচ করবা, কিভাবে পড়বা, ঠিক আছে? আর যাদের হচ্ছে যে সামর্থ্য আছে বা হচ্ছে যে যাদের দৃঢ় ইচ্ছা আমাদের সাথে পূর্ণভাবে শেষ করে, তাদের তো সুযোগ আছেই। হ্যাঁ, তো মূল কথা যেটা, সেটা হচ্ছে যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস কিভাবে করবা সেটা আমি বুঝাবো। যখন তুমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা বুঝে যাবা, তখন হচ্ছে যে তোমার মধ্যে এই কনফিডেন্স আসবে যে আমাকে 2 মাস টাইম দিলে আমি চান্স পেয়ে যাবো ইনশাআল্লাহ বিভাগীয় মেডিকেলগুলোতে। বিভাগীয় মেডিকেলে আমি চান্স পেয়ে যাব 2 মাস টাইম দিল, জাস্ট 2 মাস। সেক্ষেত্রে তোমাদের কাছে টাইম থাকবে হচ্ছে মিনিমাম 6 থেকে 7 মাস। ঠিক আছে? তো তোমরা হচ্ছে যে কোনো লেভেলের ভালো রেজাল্ট করতে পারবা যদি তোমরা ট্রাই করো, পরিশ্রম করো। এখানে আমি আবার বলতেছি না কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে তুমি চান্স পেতে না। কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে বুঝবা কোনটা বাদ দিতে হবে, কোনটা পড়তে হবে, কোন বই পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোন জায়গায় কোনটা পড়তে হবে,
হ্যাঁ, এই জিনিসগুলো তুমি বুঝবা। এই জিনিসগুলো বুঝাই যথেষ্ট না। ওই বেসিক কনসেপ্টগুলো ঠিকই ক্লিয়ার করতে হবে, ওই মুখস্থ করার জিনিসগুলো ঠিকই মুখস্থ করতে হবে, প্রতিদিন 10-12 ঘন্টা করে ঠিকই পড়তে হবে। এগুলো করার পর কোনো জিনিস একদম সহজ না, ঠিক আছে? কিন্তু কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস যে করে বা যে কোশ্চেন প্যাটার্ন বুঝে আর যে বুঝে না, তার মধ্যে আকাশ এবং পাতালের মধ্যে মতো ডিফারেন্স, ঠিক আছে? যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে পারে সে 2 ঘন্টায় যে আউটপুট আনতে পারবে, যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে পারে না সে 12 ঘন্টায় সেম আউটপুট আনতে পারবে। তার মধ্যে পরিশ্রমের এরকম আকাশ পাতাল ডিফারেন্স হবে, ঠিক আছে? তো এটা দিয়ে আমরা শুরু করবো আমাদের ব্যাচে মানে একদম যে ব্যাচের শুরু থেকে তোমার এরকম করে চ্যাপ্টার পড়ানো শুরু করবো এরকম না। আমরা হচ্ছে যে আগে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে স্টুডেন্টদেরকে কোশ্চেন প্যাটার্ন বুঝিয়ে দিব। তারপর হচ্ছে যে আমাদের মূল ক্লাসগুলো শুরু হবে, এবং এর পাশাপাশি আমরা চ্যাপ্টারের এমসিকিউ গুলো সলভের ক্লাস থাকবে ইনশাআল্লাহ। যেগুলো যেগুলো যা যা প্রয়োজন সবকিছু আমরা করবো ইনশাআল্লাহ। আমি তোমাদের হচ্ছে যে এতদিন পর্যন্ত জাস্ট এমনি আমাদের টেলিগ্রাম গ্রুপে বা হচ্ছে তোমাদের ক্লাসে বলেছিলাম। এবার অ্যাকচুয়ালি আমরা আসলে কি কি সার্ভিস দিব সেগুলো হচ্ছে আমি ক্লাস শেষে আজকে হচ্ছে যে বলে দিব। আমাদের এটার সাথে পার্সোনাল মেন্টরশিপের কোর্স অ্যাফিলিয়েটেড থাকবে মূল কোর্সের সাথে। তারপরে জিকে ইংলিশ তো থাকবেই, যেহেতু এটা মূল কোর্স। তারপরে হচ্ছে যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের কোর্সটা হচ্ছে অ্যাফিলিয়েটেড থাকবে মূল কোর্সের সাথে। তারপরে তোমার হচ্ছে যে এই যে ম্যাথের জন্য আমাদের আলাদা একটা কোর্স আছে। জাস্ট হচ্ছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে অনেকের ভয় থাকে, যারা হচ্ছে যে মুখস্থ অনেক পারে কিন্তু ম্যাথ পারে না, সেই কোর্সটা এটার সাথে অ্যাফিলিয়েটেড থাকবে। মানে তোমার মূল কোর্সের ক্ষেত্রে আমরা হচ্ছে যে আরো 8-10টা আমরা ডিফারেন্ট ডিফারেন্ট যে কোর্সগুলো আছে সব অ্যাফিলিয়েটেড করে দিবে এটার সাথে আর কি। হ্যাঁ, না 10 জন ফিল আপ হয় নাই। ফিল আপ না হওয়ার পিছনে রিজন হচ্ছে যে অনেকে কথা দিয়ে রাখছে কিন্তু পেমেন্ট করে নাই। তো যারা পেমেন্ট করে নাই তাদেরকে তো আমি কাউন্ট করতেছি না, তাই না? পেমেন্ট করার পর হচ্ছে যে ওকে কাউন্ট করবো আর কি। হ্যাঁ, ফিল আপ হয় নাই এখনো, কেউ চাইলে যুক্ত হইতে পারবা। পেজে নক দিলে হবে বা আমার নাম্বারটা দিয়ে দিব, আমি ক্লাসের শেষের দিকে তোমরা আমার নাম্বারে যোগাযোগ করতে পারবা। মূল কথা সেটা না, মূল কথা আমি তোমাদের যেটা বলছি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস মাস্ট। আর আমার ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবা তোমরা, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস যে ক্লাস আছে সেটাতে অ্যাটেন্ড করবা। সেগুলোর প্রথম 3-4টা ক্লাস আমি ফ্রি রাখবো, তোমরা দেখবা। এরপর চ্যাপ্টারে কোশ্চেনগুলো আসলে কিভাবে সলভ করতে হয়। তোমরা অনেকেই সেকেন্ড টাইমে অনেকের সাথে আমার কথা হয়, ভাইয়া আমি তো সবগুলো পড়ছি, সবগুলো চ্যাপ্টারের কোশ্চেন সলভ করছি, কিন্তু পরীক্ষার হলে কিছু মনে নাই, ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ব্ল্যাঙ্ক হবা না। ব্ল্যাঙ্ক না হয়ে কোথায় যাবা? তুমি তো জাস্ট হচ্ছে কোশ্চেনগুলোকে কোশ্চেন দেখে দেখে পড়ছো। এই যে এই কোশ্চেনের পিছনে আর কি লুকাই আছে বা কোন কথা থেকেই বলছে, এটা কনসেপ্টটা কি, এই কোশ্চেন থেকে আর ঘুরে কি কোশ্চেন করতে পারে বা কোন টপিক থেকে অ্যাকচুয়ালি কোশ্চেনটা আসছে, ওই টপিকটা ক্লিয়ার না করে শুধু একটা কোশ্চেন করতে পারা যাবে না, তাই না? ওইটারও কিছু ক্লাস আমি ফ্রি করে দিব, তোমরা হচ্ছে দেখবা, দেখে হচ্ছে যে আইডিয়া নিবে আর কি কিভাবে পড়তে হয়, ঠিক আছে? তাহলে ওইভাবে করে পড়বা, ইনশাল্লাহ ভালো করতে পারবা। আচ্ছা আসো, তো এখন হচ্ছে সংযোজন বিক্রিয়াতে আসো, এডিশনাল রিয়েকশন। সংযোজন বিক্রিয়া, এডিশনাল রিয়েকশন। এখন আমরা জানি সংযোজন বিক্রিয়া মেইনলি কোনগুলোতে হবে, যেগুলোতে ডাবল অথবা ট্রিপল বন্ড আছে। যেমন এখানে আমাদের কার্বন কার্বন দ্বিবন্ধযুক্ত অ্যালকিন, কার্বন কার্বন দ্বিবন্ধযুক্ত অ্যালকাইন, কার্বনিল মূলক, এগুলোর মধ্যে মেইনলি সংযোজন বিক্রিয়া হয়। দেখো একদম সিম্পল জিনিস, সংযোজন বিক্রিয়া কোনগুলোতে হবে, যেগুলোতে ডাবল অথবা ট্রিপল বন্ড আছে, ঠিক আছে? তাহলে তোমার হচ্ছে অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধনে পাই বন্ধন উভয় ইলেকট্রনের কার্বন পরমাণু সমভাবে থাকে, কিন্তু কার্বনিল মূলকে কার্বন অক্সিজেন বন্ধনে পাই ইলেকট্রন অক্সিজেন পরমাণু দিকে অধিক আকৃষ্ট থাকে, কারণ অক্সিজেনের কি হয়, অক্সিজেন তরিত্রতা বেশি, ঠিক আছে? এই জন্য তাহলে দেখো এই জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করো, এই দুইটা জিনিস এগুলো খুব গুরুত্বপূর্ণ, না হলে হচ্ছে যে প্যাচ লেগে যাবে। কার্বন কার্বন দ্বিবন্ধন যখন অ্যালকিনের ক্ষেত্রে, সেক্ষেত্রে ইলেকট্রোফিলিক সংযোজন হয়। কেন? কারণ তোমার এখানে দুইটার ক্ষেত্রে অক্সিজেন সমভাবে যায়, দুইটার ক্ষেত্রে অক্সিজেন সমভাবে যায়, তখন তোমার হচ্ছে এখানে ইলেকট্রোফিলিক সংযোজন হয়। হ্যাঁ, সমভাবে হয়। কিন্তু কার্বন মূলকে হয় কি, কার্বন মূলকে হয় যে কার্বন এবং অক্সিজেনের মধ্যে যখন বন্ধন থাকে, এটা হয়ে যায় আংশিক ঋণাত্মক আর এটা হয়ে যায় আংশিক ধনাত্মক। আংশিক ধনাত্মক যখন হয় তখন কি হয়, বাইরে থেকে যেটা আসতেছে সেটা তো কার্বনকে হচ্ছে যে অ্যাটাক করবে, বা কার্বনের কি পজিটিভ না নেগেটিভ সেটার উপর। তাহলে সেটা বাইরে থেকে যেটা আসছে সেটা কি ইলেকট্রোফাইল হবে নাকি নিউক্লিওফাইল হবে? আমি আগে তোমাদের মুখ থেকে শুনতে চাচ্ছি, যেহেতু আমি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করছি। কার্বন যদি পজিটিভ চার্জ যুক্ত হয় তাহলে এটাকে কে অ্যাটাক করবে, ইলেকট্রোফাইল অ্যাটাক করবে নাকি নিউক্লিওফাইল অ্যাটাক করবে? বলো। তোমাদের থেকে কোশ্চেন আনসার চাচ্ছি, তোমরা দ্রুত একটু আমাকে জানাও, দ্রুত জানাও।
কি মতামত তোমাদের? শাহানুর বলছে ইলেকট্রোফাইল, শামীম বলছে নিউক্লিওফাইল, বাকিরা কই? এই এক্সাম্পলটা টানাতে আমার অনেক ভালো হয়েছে। তাহলে আমি তোমার ক্লিয়ার কিনা ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের কনসেপ্ট, এই জিনিসটা ক্লিয়ার করা ছাড়া আমি তো তোমাদের ছাড়বো না, বুঝছো না? সবাই একটু আনসার করে, আমি সবার আনসারের জন্য অপেক্ষা করতেছিলাম। মিরি আনসার করছে, নুসরাত আনসার করছে, শাহানুর আনসার করছে। তোমরা কি এরাই আসো? বাকিরা কোথায়? হুম? জৈব রসায়নের মধ্যে ক্লাস তোমরা হচ্ছে যে মাঝখানে যদি চলে যাও, এটার মতো দুঃখজনক ব্যাপার আসলে কিছুই নেই। হ্যাঁ, কে অ্যাটাক করবে সেটা। এখন দেখো, এটা যেহেতু পজিটিভ চার্জ যুক্ত, এটা যেহেতু পজিটিভ চার্জ যুক্ত, তাহলে এটার প্রতি কার আকর্ষণ থাকবে? অবশ্যই তার বিপরীত কারো আকর্ষণ থাকবে। এখন বিপরীত কি? এটা পজিটিভ, তাহলে বিপরীত হচ্ছে নেগেটিভ। ঠিক আছে? এটা পজিটিভের প্রতি আকর্ষণ কারা থাকে? নিউক্লিওফাইল, কারণ নিউক্লিয়াসের চার্জ পজিটিভ। তাহলে হচ্ছে যে তোমার পজিটিভের প্রতি আকর্ষণ থাকবে নিউক্লিওফাইল। যদি এটা নেগেটিভ হইতো তাহলে ইলেকট্রোফাইলগুলো আকর্ষণ থাকবে, কারণ ইলেকট্রোফাইলগুলো কি রকম চার্জ বিশিষ্ট? পজিটিভ চার্জ বিশিষ্ট। ঠিক আছে? ইলেকট্রোফাইলগুলো পজিটিভ চার্জ বিশিষ্ট না, তাহলে সেগুলোর হচ্ছে যে মাইনাসের প্রতি বা হচ্ছে নেগেটিভ প্রতি আকর্ষণ করবে। নিউক্লিওফাইলগুলো হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট, তাদের পজিটিভ প্রতি আকর্ষণ থাকবে। যেহেতু এই কার্বনটা পজিটিভ চার্জ বিশিষ্ট, তাহলে এখানে নিউক্লিওফিলিক সংযোজন হবে। এই দেখো, এই কার্বন অক্সিজেন মূলক বন্ধন যখন হবে কার্বন মূলকে, সেখানে নিউক্লিওফিলিক সংযোজন হবে। তোমরা কি আমার কথা বুঝছো? অনেকে ইলেকট্রোফাইল আনসার করছে, যে তারা কি বুঝছো কিনা? এই বুঝছো কি বুঝো নাই সেটার ওই আমি এরকম হচ্ছে যে তোমাদের কোশ্চেন করেই বুঝে ফেলবো তোমরা বুঝছো কিনা। না বুঝলে আবার বুঝাই দিব, কোনো সমস্যা নেই। এখানে ভুল করবা, এখানে হচ্ছে যে মানে একদম বুক ফুলে ভুল করবা, কোনো সমস্যা নেই, কারণ এখানে ক্লাসে শিখতে আসছো। ঠিক আছে? কিন্তু পরীক্ষার হলে ভুল করা যাবে না। যারা এখন হচ্ছে যে মুখ লুকাই বসে থেকে পরীক্ষার হলে গিয়ে ভুল করে আসবা, তখন ওই কাঁদতে হবে বাসায় এসে, আর কিছুই নেই, আর কিছু করার থাকবে না। এই জন্য আমি বলছি যে আমার ক্লাসগুলো হবে ইন্টারেক্টিভ, তোমাদের সাথে আমার কথা হবে, কারণ এখানে তোমরা শিখতে আসছো। আমি লেকচার দিয়ে গেলাম, এই জন্য তোমার রেকর্ডেড ক্লাস দেখো, ইউটিউবে গিয়ে বসে বসে আর কি করবা? এখানে লাইভ ক্লাস করতে আসতো, ইন্টারেকশনের মাধ্যমে ক্লাস হবে, এটাই লাইভে না হলে আর কি, আর কিছুই না। আমি মাঝখানে চিন্তা করছিলাম যে তোমাদের এই যে আমাদের যে কোর্সটা থাকবে, সেটা আমি চাচ্ছিলাম যে তোমাদের ফুল রেকর্ডেড করার জন্য আর কি। হ্যাঁ, তাহলে আমাদের একটু পরিশ্রম কম করা লাগবে, একবার করে ফেললেই হয়ে যাবে। কিন্তু তোমাদের যে আরেকজন মেন্টর আছে সানাউল্লাহ শাকিল, তো উনি পরামর্শ দিয়েছিল যে না, মানে আমার ওইখানেও কিন্তু লাইভে সিস্টেম ছিল। আমি চিন্তা করছিলাম এরকম একটা ফরম্যাট যে আমাদের ডিটেল ক্লাসগুলো লাইভে হবে, আর হচ্ছে তোমার রিভিশন ক্লাসগুলো, ডিটেল ক্লাসগুলো রেকর্ডেড থাকবে, রিভিশন ক্লাসগুলো লাইভে হবে। তো উনি বললো যে না, আমরা ইন্টারাকশন করতে পারবো আরো বেশি হচ্ছে যে লাইভ ক্লাসের মাধ্যমে। তখন আমি আমার কাছে মনে হয়েছে না, ওর কথাই ঠিক। তখন আমরা হচ্ছে যে এই সিদ্ধান্তে শিফট করছি। হ্যাঁ। ঠিক আছে, মন নিয়ে আমি আবার বলতেছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। এই জিনিসগুলো না বুঝলে তো হচ্ছে যে এই যে জিনিসগুলো মুখস্থ করতে হবে। আগে তোমরা এর কি করছো? এই লাইনগুলো মুখস্থ করে করে চলে গেছো না? কে কে এগুলো বুঝার চেষ্টা করছো আমাকে বলো, আমি ওকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো। কে কে এগুলো বুঝার চেষ্টা করে আগের বার করছো, একাডেমিক বা অ্যাডমিশনের সময়, নাকি এই দুইটা লাইন মুখস্থ করছো? বলো, আমাকে একটু জানাও। কার্বন অক্সিজেন, অক্সিজেনের কি বেশি? ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তড়িৎ-ঋণাত্মকতা বেশি। তড়িৎ-ঋণাত্মকতা বেশি হওয়ার কারণে ও হবে আংশিক ঋণাত্মক বা ঋণাত্মক হবে, ও আংশিক ধনাত্মক বা ধনাত্মক হবে, ধনাত্মক চার্জ বিশিষ্ট হবে। এখন আমরা বলতেছি যে যেগুলা ধনাত্মক চার্জকে আকর্ষণ করে, ধনাত্মক চার্জ কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে, নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ থাকে। যেগুলো ধনাত্মক চার্জকে আকর্ষণ করে তাদেরকে আমরা বলতেছি নিউক্লিওফাইল, তাদেরকে আমরা বলতেছি কি?
নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল। এখন এখানে যেহেতু ধনাত্মক চার্জ তৈরি হয়েছে, তাহলে এইটাকে অবশ্যই আকর্ষণ করবে নিউক্লিওফাইল, মানে এখানে যে বিক্রিয়াটা হবে সেটা হবে নিউক্লিওফিলিক সংযোজন। এখানে যেহেতু ধনাত্মক চার্জ তৈরি হয়েছে, ধনাত্মক চার্জকে যারা আকর্ষণ করে তাদেরকে যেহেতু নিউক্লিওফাইল বলে, তাহলে এখানে যে বিক্রিয়াটা হবে কার্বন অক্সিজেন বন্ধন বা হচ্ছে যে কার্বন মূলকের মধ্যে, সেই বিক্রিয়াটা হবে নিউক্লিওফাইল। বুঝছো? এখন বুঝছো কিনা আমাকে বলো, যারা ক্লাসে আছে ইচ এন্ড এভরিওয়ান মানে রেসপন্স করে, তোমরা বুঝছো কিনা? না বুঝলে আমি এটাতে আরো টাইম দিব, কোনো সমস্যা নেই। না মুখস্থ আসলে দেখো, মুখস্থ আমি এত অপছন্দ করার পেছনে রিজন কি? মুখস্থ করার পেছনে রিজন হচ্ছে মুখস্থ জিনিস মনে রাখা যায় না, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। যেমন আল্লাহ বাঁচায় রাখলে ইনশাআল্লাহ তোমাদের মধ্যে অনেকে ইনশাআল্লাহ মেডিকেলে আসবা, তো মেডিকেলে আসার পরে দেখবা যে হিউজ পড়াশোনা, হিউজ মানে হিউজ। তা এখন তোমার হচ্ছে যে এখানে পরীক্ষা অনেক বেশি মেডিকেলে, এখন এই পরীক্ষাগুলোতে তোমার হচ্ছে যে আবার পারফর্মও করা লাগবে, তো সেক্ষেত্রে মুখস্থ করে আসলে অনেক কিছুই পারা যায় না। ওই তোমার আমরা যে বড় বড় পরীক্ষাগুলো দিই, প্রফেশনাল পরীক্ষা দিই, ওইগুলোতে দেখি যে যে জিনিসগুলো বুঝে পড়ছি, বিভিন্নভাবে মনে রাখার ট্রাই করছি, ওই জিনিসগুলোই হচ্ছে হেল্প করে। মুখস্থ জিনিসগুলো আসলে চাপে পড়ে মনে থাকে না। গুড, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা বুঝছি এখানে কেন নিউক্লিওফিলিক সংযোজন হয়, আলহামদুলিল্লাহ। এবার আসো সংযোজন বিক্রিয়া অ্যালিফেটিক এবং অ্যারোমেটিকের হচ্ছে যে পাই বন্ধনে ঘটে। পাই বন্ধনে ঘটে অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক উভয় শ্রেণীর পাই বন্ধনযুক্ত যৌগে ঘটে। কোথায় ঘটে? পাই বন্ধনযুক্ত যৌগে ঘটে। হ্যাঁ, পাই বন্ধন মানে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড, আমরা জানি যে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ডের সংযোজন বিক্রিয়া হবে। এখন আসো হাইড্রোজেন সংযোজনের যে বিক্রিয়াগুলো সেগুলো হচ্ছে যে তোমার ক্লিনিক্যাল মেকানিজমে ঘটে, মানে জাস্ট হচ্ছে যে সমভাবে বিভক্ত হয়ে যায়, সমভাবে বিভক্ত হয়ে যায়, এখানে একটা হাত ভেঙে যায়, এর একটা হাত খালি, এর একটা হাত খালি, দুইটাতে গিয়ে দুইটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন বসে, এখানে একটা হাইড্রোজেন বসে, শেষ। ইথিন থেকে ইথেন তৈরি হয়ে যায়। বেনজিনে তোমার এই বন্ধনটা ভেঙে এখানে একটা হাত খালি, এর একটা হাত খালি, এই বন্ধন ভেঙে এর একটা হাত খালি, এর একটা হাত খালি, এই বন্ধন ভেঙে এর একটা হাত খালি, এর একটা হাত খালি। এখানে কার্বন হাইড্রোজেন আছে 6টা, এর সাথে গিয়ে একটা, এর সাথে গিয়ে একটা, এর সাথে গিয়ে একটা, এর সাথে একটা, এরকম করে করে তোমার সাইক্লোহেক্সেন তৈরি করে ফেলে, শেষ। সাইক্লোহেক্সেন তৈরি করে ফেলে। হ্যাঁ, এখন হচ্ছে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া আমরা দেখব। ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়ার মধ্যে কি হয়? আগে ইলেকট্রোফাইল তৈরি হবে, তাই না? আগে ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল সেম প্রসিডিউর, অসম্মাঙ্গনের মাধ্যমে কেউ একজন সবগুলা নিয়ে যায়, সে হয়ে যায় নিউক্লিওফাইল। আর কেউ একজন হচ্ছে যে কিছুই পায় না, সে হয়ে যায় ইলেকট্রোফাইল। এরকম করে করে তোমার হচ্ছে যে বিকারকগুলো তৈরি হয়। তো হচ্ছে যে এগুলা কিভাবে তৈরি হয়েছে সেটা প্রসিডিউর আমাদের জানা লাগবে না। ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল চেনার আমাদের উপায় আছে। এই তো সুন্দর একটা কোশ্চেন আমরা পাইছি। বক্সের কোশ্চেনগুলো মাস্ট করবা, বক্সের কোশ্চেন মাস্ট করবা, বক্সের কোশ্চেন মাস্ট করবা। আমি কয়েকটা চ্যাপ্টার তোমাদের বক্সের কোশ্চেনের পিডিএফ দিব, আর হচ্ছে যে বাকি সবগুলো হচ্ছে যে আমাদের পেইড ব্যাচে থাকবে ইনশাআল্লাহ। আর তোমরা তো দেখো আমি হয়তো একসাথে করে দিব, এখন যারা আমাদের ব্যাচের বাইরে থাকবে তারা নিজেরা একসাথে করে নিবে আর কি, কষ্ট করে। আর যারা আমাদের সাথে যুক্ত থাকবে তাদেরকে আমি একসাথে করে দিব সবগুলো। হ্যাঁ, এগুলো পিডিএফ আকারে দিয়ে দিব, এগুলো আবার আলাদা করে পড়বা। আর এগুলো আমি যখন যে চ্যাপ্টার পড়াবো তখন ইনশাআল্লাহ সেটা ক্লিয়ার করে দিব। তো এখন হচ্ছে নিচের কোন নমুনায় কোনটি ইলেকট্রোফাইল? দেখো ইলেকট্রোফাইল হচ্ছে কি হয়, হচ্ছে যে সে দেখাই যায় সে হচ্ছে কি পজিটিভ চার্জযুক্ত, অথবা সে হচ্ছে অন্তর্ব্যথা কিন্তু মুখে হাসি। এখন এখানে আমরা দেখতেছি অন্তর্ব্যথা মুখে হাসি এলা একটা লোক আছে, সেটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, ওর হচ্ছে অষ্টক অপূর্ণ, ঠিক আছে? তাহলে এটা হবে উত্তর, ঠিক আছে? অ্যালকিন এবং অ্যালকাইন হ্যালোজেন সংযোগ। দেখো এখানে অ্যালকিন, অ্যালকিনের মধ্যে একটা বন্ধন ভাঙবে, বন্ধন ভেঙে এর একটা হাত খালি, এর একটা হাত খালি, দুইখানে গিয়ে দুইটা ক্লোরিন বসে যাবে, ঠিক আছে? এখানে আর আমাদের তেমন প্রয়োজন নেই, আমরা সামনে প্রসিড করি। এখন হচ্ছে প্রতিসম, এটা গ হবে, গই তো হয়েছে। হ্যাঁ, প্রতিসম আর অপ্রতিসম তো আমরা বুঝি, তাই না? প্রতিসম হচ্ছে যে কি ডাবল বন্ডের দুই পাশে যখন হচ্ছে যে হাইড্রোজেন সংখ্যা সেম। দেখো এটা খুব গুরুত্বপূর্ণ, প্রতিসম আর প্রতিসম চেনার গুরুত্ব আছে। জৈব যৌগে পাই বন্ধনযুক্ত উভয় কার্বন পরমাণুতে সমসংখ্যা হাইড্রোজেন পরমাণু যখন থাকবে তখন সেটাকে প্রতিসম বলবা, প্রতিসম, সিমেট্রিক্যাল, ঠিক আছে? প্রতিসম অসম্পৃক্ত যৌগ, যেমন হচ্ছে এখানে ডাবল বন্ড এখানে আছে, এই পাশে দুইটা হাইড্রোজেন, এই পাশে দুইটা হাইড্রোজেন, এটাকে তুমি প্রতিসম অসম্পৃক্ত যৌগ বলবা। আর যখন ডাবল বন্ডের, এই দেখো এখানে ডাবল বন্ড আছে, এই পাশে আছে দুইটা হাইড্রোজেন, এই পাশে আছে চারটা হাইড্রোজেন, এখানে দুইটা এখানে একটা, তাহলে এটা হচ্ছে অপ্রতিসম। ক্লিয়ার? প্রতিসম হচ্ছে যে ডাবল বন্ডের দুই পাশে
একই পরিমাণ হাইড্রোজেন থাকবে। আর যখন ডাবল বন্ডের দুই পাশে একই পরিমাণ হাইড্রোজেন না থাকে তখন সেটাকে আমি বলবো অপ্রতিসম। এই প্রতিসম অপ্রতিসম চেনানোর কারণ হচ্ছে মার্কোনিকের নিয়ম শেখাবে তোমাকে সামনে। তাহলে হাইড্রোজেন ক্লোরাইড এবং হাইড্রোজেন ব্রোমাইড সব বিক্রিয়া প্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারক, এই বিকারকগুলো অপ্রতিসম। ঠিক আছে, এগুলো এমনি অপ্রতিসম। সংযোজন বিক্রিয়া একটি মাত্র উৎপাদ তৈরি হয় যখন একটা প্রতিসম একটা অপ্রতিসম, তখন একটা মাত্র যৌগ তৈরি হবে। কি হবে, একটা হাতে হাইড্রোজেন বসবে একটা হাতে ক্লোরিন বসবে, এখানে একটা হাতে হাইড্রোজেন একটা হাতে ক্লোরিন, শেষ। বা ব্রোমিন থাকলে ব্রোমিন। এখন দেখো অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারক যেমন হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড, অক্সিক্লোরাইড, তারপর সালফিউরিক অ্যাসিড, এগুলো যখন যুক্ত হবে তখন হচ্ছে তোমার দুইটা উৎপাদ পাওয়া যাবে। অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারক যখন বিক্রি হবে, দেখো এই আমরা এই ডেফিনেশনটা একটু বুঝার চেষ্টা করি, তারপর হচ্ছে সূত্রটা বুঝিয়ে আমরা সামনে চলে যাব। এটা হচ্ছে যে সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট হলে এমসিকিউর জন্য তেমন ইম্পর্টেন্ট না। অপ্রতিসম অ্যালকিন, দেখো এই অ্যালকিনটা তুমি খেয়াল করো, এখানে ডাবল বন্ড আছে, এই পাশে দুইটা হাইড্রোজেন, এই পাশে হচ্ছে চারটা হাইড্রোজেন, মানে এটা অপ্রতিসম। অপ্রতিসম বিকারক, এই বিকারকগুলোকে অপ্রতিসম বিকারক বলা হয়। হাইড্রোজেন বা ধনাত্মক প্রান্তটি অ্যালকিনের দ্বিবন্ধযুক্ত যে কার্বন হাইড্রোজেন পরমাণু অলরেডি বেশি আছে তার সাথে গিয়ে যুক্ত হবে এখানের হাইড্রোজেনটা। তাহলে এখানে তোমার হচ্ছে যে এই দুইটা কার্বন হচ্ছে দ্বিবন্ধনযুক্ত, দ্বিবন্ধনযুক্ত কার্বনের মধ্যে এটাতে আছে একটা হাইড্রোজেন, এটাতে আছে দুইটা হাইড্রোজেন। তাহলে আমাদের এখানে হাইড্রোজেনটা যেটার সাথে অলরেডি হাইড্রোজেন বেশি আছে তার সাথে গিয়ে যুক্ত হবে, ব্রোমিনটা হচ্ছে যে এটার সাথে। এই মেকানিজমে যে যৌগটাটা তৈরি হবে তার পরিমাণ হবে বেশি। যেমন তুমি একটু ভালো করে খেয়াল করো, তোমার হচ্ছে যে এখানে এই হাইড্রোজেনটা গিয়ে এটার সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে এখানে 3 হয়েছে, 3 হচ্ছে এটা, এবং এখানে ব্রোমিন যুক্ত হয়েছে, ব্রোমিন এখানে আছে। এভাবে যে যৌগটা তৈরি হচ্ছে 2 ব্রোমো প্রোপেন, সেটা হচ্ছে যে 90%, আর বাকি অন্য মেকানিজম মানে হচ্ছে যে হাইড্রোজেন হচ্ছে এটার সাথে, ব্রোমিন হচ্ছে এটার সাথে, উল্টা করে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে পার্সেন্টেজ কম। এটা হচ্ছে তোমার মার্কোনিকোভের নিয়ম। এটার বিপরীত একটা আছে, সেটাকে বিপরীত মার্কোনিকোভের নিয়ম বলা হয়, বা খারাসের নিয়ম বলা হয়, বা কিসের নিয়ম বলা হয়, খারাসের নিয়ম। বিজ্ঞানী খারাস এটা প্রথম পর্যবেক্ষণ করছে, এই জন্য এটা খারাসের নিয়ম বলা হয়। তাহলে বিপরীত মার্কোনিকোভের নিয়মকে কি বলা হয়, খারাসের নিয়ম বলা হয়। বিপরীত মার্কোনিকোভের নিয়মকে কি বলা হয়, খারাসের নিয়ম বলা হয়। খারাসের পারক্সাইড ফলাফল বলা হয়, বা খারাসের নিয়ম বলা হয়। এখানে অবশ্যই পারক্সাইড ইউজ করতে হবে, এটা মাথায় রাখবা। এখানে অবশ্যই কি ইউজ করতে হবে, পারক্সাইড ইউজ করতে হবে। আর এটা শুধুমাত্র হাইড্রোজেন ব্রোমাইডের ক্ষেত্রে প্রযোজ্য। নর্মালি এটা শুধুমাত্র কিসের ক্ষেত্রে প্রযোজ্য, হাইড্রোজেন ব্রোমাইডের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে দেখো অল্প পরিমাণ জৈব পারক্সাইড যেমন হচ্ছে অ্যালকাইল পারক্সাইড যেটা আছে, পারক্সাইড মানে একটা অক্সিজেন একটা অক্সিজেন যুক্ত হয়ে থাকতে হবে। একটা অক্সিজেন যখন একটা অক্সিজেনের সাথে যুক্ত থাকে তখন সেটাকে পারক্সাইড বলে। তাহলে পারক্সাইডের উপস্থিতিতে অপ্রতিসম অ্যালকিনের সাথে যখন হাইড্রোজেন ব্রোমাইড বিক্রিয়ার ফলে মার্কোনিকোভের বিপরীত নিয়মে ঘটে, অর্থাৎ অপ্রতিসম অ্যালকিন দ্বিবন্ধযুক্ত কার্বনে যে পরিমাণ হাইড্রোজেন পরমাণু যেটাতে বেশি আছে তার সাথে হচ্ছে ঋণাত্মকটা এসে যুক্ত হবে। এখানে হাইড্রোজেন আছে, এটার সাথে যখন ব্রোমিন গিয়ে যুক্ত হবে এর মাধ্যমে যে যৌগটা তৈরি হবে তার পার্সেন্টেজ হবে বেশি, মানে জাস্ট মার্কোনিকোভের উল্টা। এখানে মার্কোনিকোভের ক্ষেত্রে যেটার পরিমাণ কম ছিল, বিপরীত মার্কোনিকোভের ক্ষেত্রে সেটার পরিমাণই হচ্ছে বেশি। আর ওইখানে মার্কোনিকোভের যেটা বেশি ছিল এখানে হচ্ছে সেটা কম। আর এটা হচ্ছে পারক্সাইডের কারণে হয়েছে, এটাকে খারাসের পারক্সাইড ফলাফল বলা হয়। ঠিক আছে, তাহলে আমরা মার্কোনিকোভ বিপরীত মার্কোনিকোভ দুইটাই দেখলাম। এখন দেখো তোমাদের জন্য বুচ্ছ বিক্রিয়া এটা খুব গুরুত্বপূর্ণ, এই কাজটা করছে মাশাআল্লাহ। এখন এই তিনটা পয়েন্ট মাস্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, মার্কোনিকোভের বিক্রিয়াটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বা হচ্ছে ইলেকট্রোফিলিক আয়নিক বিক্রিয়া, ইলেকট্রোফিলিক আয়নিক বিক্রিয়া। কিন্তু বিপরীত মার্কোনিকোভের যেটা সেটা হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম। তোমরা এখানেই দেখবা উপরে তোমাদের আছে, দেখো এখানে প্রি রেডিক্যাল তৈরি হয়েছে আগে, সেই প্রি রেডিক্যাল হচ্ছে যে বিক্রিয়ার মাধ্যমে তোমার বিপরীত মার্কোনিকোভের মেকানিজমটা অনুসরণ করছে। হ্যাঁ, এটা নাম বিক্রিয়া অ্যাড হবে, মার্কোনিকোভ বিপরীত মার্কোনিকোভ নামে বিক্রিয়া অ্যাড হবে। আচ্ছা, তাহলে বিপরীত মার্কোনিকোভ যেটা আছে বা খারাসের নিয়ম যেটা আছে সেটা হচ্ছে যে তোমার ফ্রি রেডিক্যাল, ফ্রি রেডিক্যাল। এখানে আবার একটু লিখে রাখবা, সেটা ফ্রি রেডিক্যাল। আর এটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী, ইলেকট্রোফিলিক, ইএফ, ইলেকট্রোফিলিক, আচ্ছা ইএফ নয়, পি ফিলিক তো পি, ইপি, ইলেকট্রোফিলিক। ঠিক আছে, আর খারাসের নিয়ম কারণ হাইড্রোজেন ব্রোমাইড সংযোজনের কার্যক্রিয়া এটা আমি অলরেডি বলছি তোমার। সালফিউরিক অ্যাসিড সহ বিক্রিয়া এটা হচ্ছে যে অপসারণ বিক্রিয়া, তোমাদের সংযোজন বিক্রিয়াই, অপসারণ সংযোজন বিক্রিয়া। তবে মানে সালফিউরিক অ্যাসিডকে অনেক বেশিরভাগ ক্ষেত্রে অপসারণ বিক্রিয়া ইউজ করা হয়, তো সেজন্য বলে ফেলছিলাম, বাট এটা সংযোজন বিক্রিয়াই। ওজন সহ অ্যালকিনি বিক্রিয়া, বিক্রিয়ার মধ্যে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা আমি তোমাদেরকে খেয়াল করাই। সেটা হচ্ছে তুমি এখানে জিঙ্ক ইউজ করবা অতিরিক্ত অক্সিজেনকে শোষণ করার জন্য, জিঙ্ক অক্সাইড তৈরি করবে অক্সিজেন, এখানে যে একটা তোমার আছে অক্সিজেন সেটাকে শোষণ করার জন্য। আর এখানে তোমার এই দিকে মিলে একটা যৌগ, এই দিক মিলে একটা যৌগ তৈরি হবে। এখানে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে তোমার প্রতিসম যদি হয় তাও তখন হচ্ছে যে একটাই যৌগ তৈরি হবে, একটা ডাবল তৈরি হবে। আর অপ্রতিসম যখন হবে তখন এরকম দুইটা যৌগ পাওয়া যাবে, আলাদা আলাদা দুইটা যৌগ পাওয়া যাবে। প্রতিসম হলে একই যৌগ পাওয়া যাবে। আমি তোমাদের ওইরকম একটা উদাহরণ অবশ্যই দেখাবো, না দেখে যাবো না। যেমন দেখো এটা হচ্ছে প্রতিসম যৌগ,
এই ক্ষেত্রে হচ্ছে তোমার দুইটাই একই যৌগ, দুইটাই ইথানল তৈরি হয়েছে এবং একটা জিঙ্ক অক্সাইড তৈরি হয়েছে। আর যদি অপ্রতিসম হয় সেক্ষেত্রে তোমার হচ্ছে যে দুইটা ভিন্ন ভিন্ন যৌগ তৈরি হবে, ঠিক আছে। এগুলা দেওয়ার পসিবিলিটি কম, এগুলা তোমার ঝামেলা, পরীক্ষা আসার পসিবিলিটি কম। আচ্ছা, তারপরেও তোমাদের মেকানিজম গুলো বুঝতে হবে। এখানে আমি তোমাদের একটু বুঝিয়ে দিই, নাহলে ওই নামে বিক্রিয়া এগুলো দিয়ে দিতে পারে। আমি চাচ্ছি না তোমাদের একটা কোশ্চেন মিস যাক। ধরো 2 মিথাইল বিউটেন 2, 2 মিথাইল বিউটেন 2, তো এখন এই দুই এই পাশ থেকে তুমি নাম্বারিং করছো, তাহলে এখানে 2 নম্বর মিথাইল মূলক দিচ্ছ। তারপর হচ্ছে যে বিউটিন 2, মানে 2 নম্বর কার্বন হচ্ছে ডাবল বন্ড আছে, গেল। এখন দেখো এটা ওজন সংযোজন যখন করবে তখন হচ্ছে যে এই ডাবল বন্ডে তোমার হচ্ছে যে মেইনলি অক্সিজেনগুলো যুক্ত হবে, ওজন গ্যাসের অক্সিজেনগুলো যুক্ত হবে। তো এখানে তোমার হচ্ছে যে অক্সিজেন একটা ব্রিজ তৈরি করছে ঘরের মতো, এরকম একটা বন্ধন ভেঙে তোমার এরকম করে তৈরি করছে, আর এই বন্ধনটা মিলে তোমার হচ্ছে একটা অক্সিজেনের ব্রিজ তৈরি করছে, ঠিক আছে। তুমি জানো যে তুমি কিভাবে মনে রাখবে আর কি, এটা জাস্ট মনে রাখার জন্য। এই জিঙ্কটা কি উপরেরটার সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড তৈরি করে ফেলছে, এটা একটা যৌগ, এটা একটা যৌগ, তাহলে এখানে কি হবে CH3CHO, এখানে হবে CH3COCH3, তাহলে এখানে হচ্ছে একটা ইথানল, একটা হচ্ছে তোমার প্রোপানল, ঠিক আছে। আবারও বলতেছি, সবগুলা ক্ষেত্রে তুমি কিভাবে একাডেমিক পড়ে আসছো আমি জানি না, আমি তোমাকে অ্যাডমিশনের জন্য পড়াচ্ছি, আমি যা যা লাগবে অ্যাডমিশনের জন্য তা তা পড়াই দিব, শেষ। তোমার একাডেমিক প্রোফাইল আমার চিন্তা করার প্রয়োজন নেই, তুমি পারলে ভালো, না পারলে কোনো সমস্যা নেই। তাহলে জিঙ্ক সবসময় উপরে এটার সাথে বিক্রিয়া করে একটা জিঙ্ক অক্সাইড তৈরি করে ফেলবে, আর এটুকু একটা যৌগ, এটুকু একটা যৌগ। তাহলে এটুকু যদি চিন্তা করো তাহলে এখানে CH3CHO, মানে তোমার ইথানল, আর এটুকু একটা যৌগ যদি হয় তাহলে CH3COCH3 প্রোপানল। ক্লিয়ার কিনা আমাকে বলো, তোমরা ক্লিয়ার কিনা এরকম করে? তাহলে এখানে জাস্ট এরকম করে একটা আমি সবগুলো দেখাই দিচ্ছি তোমাদের, আমার হঠাৎ করে মনে আসছে এগুলো এরকম তোমার সংকেত আকারে না দিয়ে তোমাদের ইয়ে আকারে, মানে রেয়ার কেসেসে আসতে পারে, তাও রেয়ার কেসে তোমরা যাতে মিস না করো সেই জন্য আমি তোমাদের আবার দেখা দিচ্ছি। 2 মিথাইল প্রোপেন, তুমি এদিক থেকে যদি নাম্বারিং করো, তুমি এদিক থেকে প্রোপিন, তুমি এদিক থেকে যদি নাম্বারিং এদিক থেকে করতে হবে তাহলে এটা, তাহলে 2 নম্বরে হচ্ছে তোমার মিথাইল মূলক আছে 2 মিথাইল প্রোপিন, এখানে ডাবল বন্ড দিয়ে দিচ্ছি তুমি। এখন তোমার হচ্ছে যে এখানে ওজন গ্যাস যুক্ত হবে অবশ্যই, এখানে এখানে তুমি যুক্ত করছো, এখানে তোমার হচ্ছে যে এই দুইটার মধ্যে তোমার ব্রিজ তৈরি করবে, আর এখানে তোমার হচ্ছে এরকম একটা তৈরি করবে। এই উপরে যেটার সাথে তুমি ধরবা যে জিঙ্ক গিয়ে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড তৈরি করছে, তাহলে এটুকু একটা যৌগ, এটুকু একটা যৌগ, এটুকু একটা যৌগ যদি হয় তাহলে CH3COCH3 মানে প্রোপানল, আর এটুকু যদি হয় HCHO, HC বা HCHO, ঠিক আছে, HCHO মিথানল, ঠিক আছে। ওকে, এরকম করে তুমি সবগুলো বের করে ফেলতে পারবে, সবগুলো বের করে ফেলতে পারবে। ক্লিয়ার? তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে জাস্ট বুঝতে হবে, মেকানিজম গুলো বুঝতে হবে, যাতে তুমি হচ্ছে যে রাফ টাফ করে টোরে বা শিখার সময় এগুলো শিখে ফেলবা, যাতে তুমি দ্রুত রাফ টাফ অল্প একটু জায়গায় যে থাকবে সেখানে দ্রুত করে ফেলতে পারো মেডিকেল ভর্তি পরীক্ষার সময়। আর বাসা থেকে প্র্যাকটিস করে গেলে আসলে ওই সময় পুরোপুরি লিখতে হবে না, তুমি বুঝে যাবা, জাস্ট একবার চিত্র আঁকলেই বুঝে যাবা, ঠিক আছে। অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে ওজন বিক্রিয়া প্রথমে ওজোনাইড গঠন করে, ওই যে প্রথম যে যৌগটা আছে সেটা, তারপরে সেটা আদ্র বিশ্লেষণের মাধ্যমে তোমার হচ্ছে যে ওজোনোলাইসিস বিক্রিয়া, অ্যালকিন অ্যালকাইন এবং বেনজিন ওজোনোলাইসিস বিক্রিয়া ঘটে। খুব ভালো করে খেয়াল করো, এই কথাটা তো মনে রাখতে হবে, কোথায় কোথায় যেখানে ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকবে সেটা, তো অ্যালকিনে ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকে, অ্যালকাইনে থাকে, আর বেনজিনে মেইনলি হয়। হ্যাঁ, অ্যালকিন অ্যালকাইন এবং বেনজিন ওজোনোলাইসিস বিক্রিয়া হয়, অ্যালকিন অ্যালকাইন এবং কোথায় বেনজিন ওজোনোলাইসিস বিক্রিয়া হয় দ্বিবন্ধনযুক্ত সিগমা এবং পাই উভয় বন্ধন এবং ত্রিবন্ধনে যদি পাই বন্ধন ওজোনাইড গঠন অংশগ্রহণ করে, এটা মাথায় রাখবা। দ্বিবন্ধনে দুইটা অংশগ্রহণ করে, ত্রিবন্ধনে শুধুমাত্র পাই অংশগ্রহণ করে। আর জিঙ্ককে আমরা ইউজ করি হচ্ছে যে অক্সিজেনটাকে শোষণ করার জন্য, যে এখানে বলছে যে জার্মান অক্সিজেন তৈরি হয় তাকে শোষণ করার জন্য জিঙ্ক গুঁড়া ব্যবহার করা হয়। আচ্ছা, আর আমরা জানি ইথানল অথবা তো অ্যালডিহাইড অথবা কিটোনকে আমরা যদি ওজন মানে ওজন সরি জার্মান অক্সিজেন দ্বারা বিক্রিয়া করি, জারণ করি, তখন সেটা হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়। তো এটা আলাদা মানে গুরুত্ব দেওয়ার কিছুই নেই। এখানে আমরা একটা বক্সের এমসিকিউ পাইছি, সেটা আমরা একটু দেখি। সেটা কি তোমার হচ্ছে কোনটি অপ্রতিসম অ্যালকিন, তোমরা দেখো যেটা হচ্ছে যে ডাবল বন্ডের দুই পাশে কারা হাইড্রোজেন সংখ্যা ডিফারেন্ট, সেটা হচ্ছে অপ্রতিসম। এখানে দেখো এটা ডাবল বন্ডের এই পাশে হচ্ছে দুইটা হাইড্রোজেন, এই পাশে হচ্ছে একটা যোগ তিনটা, টোটাল চারটা, মানে এটা হচ্ছে অপ্রতিসম অ্যালকিন, ঠিক আছে। একদম সিম্পল কনসেপ্ট, কিন্তু এগুলোই পরীক্ষা চলে আসে। অ্যালকাইনে অপ্রতিসম বিকারক সংযোজন, যেমন এটা হচ্ছে অ্যালকাইন, এটাতে অপ্রতিসম বিকারক যখন সংযোজন করবো তখন হচ্ছে যে মার্কোনিকের নিয়ম অনুসরণ করবে। তোমাদের এই বিক্রিয়াটাই একটু ইম্পর্টেন্ট, এটা একটু আলাদাভাবে এম দিয়ে রাখো, এভাবে করে বক্স করে এম দিয়ে রাখো। বই নিয়ে বসছো না নাকি? বই নিয়ে শুধু খাতা নিয়ে বসছো? সামনে বই আছে, সামনে বই আছে তোমাদের পাশে, আমার ক্লাস যতগুলা করবা পাশে বই নিয়ে বসবা, ঠিক আছে। আমার ক্লাস যতগুলো করবা পাশে বই নিয়ে বসবা।
বইয়ে লিখে ফেলবা যা যা লিখতে বল। তাহলে হচ্ছে এখানে তোমার একটা অ্যালকাইন ইথাইন বা অ্যাসিটিলিনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত হবে, মার্কুরি ক্লোরাইড 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে এখানে কি হবে তোমার, এখানে এই হাইড্রোজেনটা গিয়ে একটা সাথে বিক্রিয়া করবে, ক্লোরিন গিয়ে একটা সাথে বিক্রিয়া করবে, মানে এখানে একটা বন্ধন ভেঙে দুইটা হাত খালি হবে। তো এর সাথে গিয়ে হাইড্রোজেন বসছে, দেখো CH2 হয়ে গেছে, এর সাথে গিয়ে একটা ক্লোরিন বসছে, CHCl হয়ে গেছে। এটা হচ্ছে বিনাইল ক্লোরাইড। মাস্ট বিনাইল ক্লোরাইডের সংখ্যাটা তোমার পারা উচিত। গুড, মাশাআল্লাহ। মাস্ট তোমার বিনাইল ক্লোরাইডের সংকেতটা পারা উচিত। বিনাইল ক্লোরাইডের সংকেতটা তোমার পারা উচিত। CH2CHCl, CH2CHCl, CH2CHCl। মার্কারি ক্লোরাইডের 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে বিনাইল ক্লোরাইড তৈরি করে। তারপরে হচ্ছে যে তার সাথে যখন আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করো, আরেকটা বন্ধনও ভেঙে যায়। আরেকটা বন্ধন ভেঙে গিয়ে আবার এটার সাথে গিয়ে হাইড্রোজেন, এটার সাথে গিয়ে ক্লোরিন, তখন এখানে ক্লোরিন দুটো হয়ে যায়। তখন হচ্ছে ইথিলিডিন ক্লোরাইড। ইথিলিডিন ক্লোরাইড, এই নামটা একটু মনে রাখার চেষ্টা করবা। এই নামটা একটু মনে রাখার চেষ্টা করবা। মানে তোমার যখন তুমি অ্যালকাইন বা অ্যাসিটিলিনের সাথে একবার হাইড্রোক্লোরিক যোগ করো, তখন বিনাইল ক্লোরাইড তৈরি হয়। এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা। আবার যখন তুমি আবার হাইড্রোক্লোরিক যোগ করো, তখন ইথিলিডিন ক্লোরাইড তৈরি হয়, ইথিলিডিন ক্লোরাইড তৈরি হয়। ঠিক আছে? অহনা আমাদের ক্লাসে মানে নতুন জয়েন করছে। আচ্ছা, অ্যালকাইনে পানি সংযোজন। এখন অ্যালকাইনে পানি সংযোজন বিক্রিয়াগুলো তোমরা বাচ্চাকাল থেকে পড়ে আসতেছো, এগুলো নিয়ে আমার তেমন কোনো কমেন্ট নেই। শুধু একটাই কমেন্ট আছে, সেটা হচ্ছে এখানে মার্কিউরিক সালফাইড 2% মার্কিউরিক সালফাইড এবং 20% সালফিউরিক অ্যাসিড উপস্থিত হয়। 2% মার্কিউরিক সালফাইড এখানে জাস্ট মার্কারের আয়তন দিচ্ছে। এটা হচ্ছে যে পানি সংযোজন বিক্রিয়া প্রথমে বিনাইল অ্যালকোহল তৈরি করে, তারপর পলিমারেশনের মাধ্যমে অ্যাসিটালডিহাইড তৈরি করে, CHO ইথেনল তৈরি করে, ইথেনল তৈরি করে। আবার হচ্ছে যে তোমার এটা হচ্ছে প্রতিসম। প্রোপাইন যেগুলো আছে, অপ্রতিসমের ক্ষেত্রে পানি সংযোজন হয়ে সেম বিক্রিয়ার মাধ্যমে তোমার কিটোন তৈরি করে। ঠিক আছে? তাহলে হচ্ছে প্রোপাইন থেকে কিটোন তৈরি হয়, ইথাইন বা অ্যাসিটিলিন থেকে অ্যাসিটালডিহাইড তৈরি হয়। ঠিক আছে? এটা মনে রাখবা। ক্রোমিক অ্যাসিড মিশ্রণটা একটু বলবো, যদিও এটা আমি তোমাদের ইয়েতে পড়াবো। আমি তোমাদের কোথায় পড়াবো এটা? আমি তোমাদের পড়াবো হচ্ছে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের মাধ্যমে, কিন্তু যেহেতু এখানে চলে আসছে সেটাতে বলতেছি। ক্রোমিক অ্যাসিড মিশ্রণ এটা এইভাবেই পড়বা। তোমাদের এখানে গাঢ় দিবে, এখানে গাঢ় দিবে, এখানে হালকা দিবে, এরকম করে করে অপশন করে দিবে। সুন্দরভাবে ভালো করে মনোযোগ দিয়ে পড়বা। ক্রোমিক অ্যাসিড মিশ্রণ মানে হচ্ছে যে গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেটায় কোনো হালকা বা গাঢ় লেখা নাই, এটা খেয়াল করো। মানে এটার তোমার হচ্ছে যে ঘনত্বের উপর ডিপেন্ড করে না, ঘনত্বের উপর গাঢ়ত্বের উপর ডিপেন্ড করে না। পটাশিয়াম শুধু সালফিউরিক অ্যাসিড গাঢ়, এটা মনে রাখো। গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং হচ্ছে যে পটাশিয়াম ডাইক্রোমেট, গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেট, গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেটকে বলা হয় ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং পটাশিয়াম ডাইক্রোমেটকে বলা হয় ক্রোমিক অ্যাসিড মিশ্রণ। অ্যালকাইন থেকে আমরা কিভাবে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করি সেটার ধাপগুলো আর কি, সেটা আমাদের এত প্রয়োজন নাই। জাস্ট এখানে ক্রোমিক অ্যাসিড মিশ্রণ যেটা আছে সেটা আমি তোমাদের একটু দেখানোর জন্য এখানে থামছি। এখানেও সেম মেকানিজমে তোমার বিক্রিয়াগুলো হবে সেম ভাবে। তবে এখানে অক্সো অ্যাসিড তৈরি হবে আর কি, সেটা হচ্ছে যে তোমার অক্সো অ্যাসিড না, মানে হচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে আর কি, সেটা হচ্ছে ভিন্নতা। যে বিউটাইন 1 থেকে তোমার প্রোপানোয়িক অ্যাসিড এবং ফর্মিক অ্যাসিড তৈরি হয় আলটিমেটলি। তারপরে বিউটাইন 2 থেকে তোমার হচ্ছে ইথান 2 মোল ইথানোয়িক অ্যাসিড তৈরি হয়। আমি বলছিলাম যে একটা বেসিক জিনিস তোমার যদি হয় প্রতিসম, তাহলে একই যৌগ তৈরি হবে আলটিমেটলি ওজোনোলাইসিস বিক্রিয়ার মাধ্যমে। যদি তোমার অপ্রতিসম হয়, মানে হচ্ছে ত্রিবন্ধন উভয় পাশে কার্বন হাইড্রোজেন সংখ্যা ভিন্ন হয়, সেক্ষেত্রে দুইটা যৌগ তৈরি হবে। ঠিক আছে? এগুলো আইডিয়া করা কঠিন না। তুমি আলটিমেটলি দেখো কার্বনের যেখানে ট্রিপল বন্ড বা ডাবল বন্ড থাকবে, সেখানে তোমার এইসব বৃষ্টি যেগুলো গঠিত হবে। তো এখন তুমি আলটিমেটলি দেখছো কি এখানে জিঙ্ক বা অন্য কোনো তোমার এরকম যেগুলো পানি অক্সিজেনকে শোষণ করে, এরকম একটা কিছু থাকবে। এই অক্সিজেনটা ভ্যানিশ হয়ে যাবে, এটুকু একটা ভাগ হবে, এটুকু একটা ভাগ হবে। তাহলে একটা এখানে তোমার হচ্ছে যে তোমার যেহেতু তুমি এটুকু যদি মনে রাখো যে এখানে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে অ্যালকাইন থেকে, তাহলে তোমার হচ্ছে এখানে কার্বন 3টে আছে, তাহলে প্রোপানোয়িক অ্যাসিড তৈরি হবে। আর এখানে কার্বন একটা আছে, একটা সহ কোনটা ফর্মিক অ্যাসিড তৈরি হবে। এভাবে করে তুমি মানে যখন তুমি একটু ডিপ ডাউন করবা, তখন তোমার চোখের সামনে অনেকগুলো জিনিস এমনি খুলে যাবে, তুমি নিজে বের করে ফেলতে পারবে। ঠিক আছে? তুমি নিজে বের করে ফেলতে পারবে। আমি তোমাদের একটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করি।
চাপাবাজির দরকার নেই, মানে এমনি তোমাদের ইন্টারেস্টিং যারা আমার ব্যাচমেট আছে, আমার বুয়েটে ব্যাচমেট আছে মাশাআল্লাহ, মানে মেডিকেল গুলোতে আছে, ঢাকা ইউনিভার্সিটিতে আছে, আলহামদুলিল্লাহ আমাদের ব্যাচমেটরা ম্যাক্সিমাম ভালো করছে, মেডিকেলও আছে। তো তোমার হচ্ছে যে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি আমার ইন্টারমিডিয়েটে, পুরা ইন্টারমিডিয়েটে তোমার হচ্ছে যে একজন টিচারের কাছেও পড়ি নাই, অনলাইনেও কোনো কোর্স করি নাই, অফলাইনেও পড়ি নাই। তারপরে তোমার হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের ফুল প্রিপারেশন আমি নিজে নিজে নিচ্ছি, কোনো কোচিংয়ে ভর্তি হই নাই। শুধু একটা কোচিংয়ে 1 মাসের জন্য তোমার হচ্ছে যে ভর্তি, এক্সাম ব্যাচে ভর্তি হয়েছি। সেই এক্সাম ব্যাচে তোমার হচ্ছে তাও সবগুলো পরীক্ষা দিই নাই, কয়েকদিন পরীক্ষা দেওয়ার পর আমার মনে হয়েছে যে ওরা ফালতু কোশ্চেন করে, কারণ ওদের কোশ্চেন আমি কম মার্ক পাচ্ছিলাম। আর আমি কোশ্চেন অ্যানালাইসিস যেহেতু করছিলাম, আমি জানি যে এই টাইপের কোশ্চেনগুলো মেডিকেল ভর্তি পরীক্ষা আসবে না। তো আমি কয়েকদিন পরীক্ষা দিয়ে পরীক্ষা দেওয়া বাদ দিয়ে দিচ্ছি। মানে এই যে আমি তোমাদের এখন বুঝাচ্ছি, এত বছর ধরে স্টুডেন্টকে পড়াচ্ছি, একদম আমি এখানে তোমার চট্টগ্রামে থাকি, চট্টগ্রামের একদম টপ নোটস তোমরা দেখো, চট্টগ্রাম থেকে তোমার হচ্ছে যে বুয়েটে ফার্স্ট হয়, মেডিকেলে ফার্স্ট হয়, সেকেন্ড হয় 2-1 বছর পর পরই। মানে চট্টগ্রামে খুব মেধাবী মেধাবী স্টুডেন্টরা আছে, শুধু চট্টগ্রামে না সারা বাংলাদেশে আছে, মানে চট্টগ্রামেও আছে বিশেষভাবে, সেটা বলতেছি। তো এই একদম টপ নোটস স্টুডেন্টকে পড়াচ্ছি আমি একদম শুরু থেকে A to Z, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। তো ব্যাপার এগুলো আসলে কিভাবে পসিবল, আমি তোমাদের বলতেছি অনলাইনেও পড়িনি, এগুলো হচ্ছে যে তোমার জাস্ট শিখার আগ্রহ থাকতে হবে। আমি তোমার হচ্ছে যে আমি প্রায় আমার স্টুডেন্টদেরকে একটা কথা বলি, অফলাইন হোক আর অনলাইন হোক, সেটা হচ্ছে তোমার এই যে তোমার ইয়াগুলো আছে না, সার্কিটগুলো আছে না, ওই যে তোমার তুলরোধ বের করতে দেয়। আমি তোমার হচ্ছে ইন্টারমিডিয়েটের যে কঠিন সার্কিটগুলো এবং বুয়েট টুয়েটের মাঝে একটু কঠিন আসে, বা তোমার কিছু ফলাফল যেগুলো ইঞ্জিনিয়ারিং নিয়ে হচ্ছে যে সিরিয়াস, তারা একটু জটিল জটিল তোমার হচ্ছে যে সার্কিটগুলো সলভ করে। এই জটিল সার্কিটগুলো আমি হচ্ছে তোমার সলভ করা শিখছিলাম হচ্ছে ক্লাস 9-এ থাকতে, আমার আগ্রহ হয়েছিল। আমি একদম সহজগুলোই পারতাম না। ধরো হচ্ছে এসসিতে যে সার্কিটগুলো আসতো সেগুলো একদম সহজ ছিল, সেগুলো আমি পারতাম না। তখন আমার কাছে মনে হয়েছে এটা কি, আমি এটা শিখে ছাড়বো। তা আমি হচ্ছে যে খুঁজতে 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 অনলাইনে, তখন ক্লাস 9-10, এগুলো অনেক আরো অনেক আগের ঘটনা। তো তোমার হচ্ছে যে আমি কিছু তোমার ইন্টারন্যাশনাল কিছু ওয়েবসাইট পাইছি। তো সেগুলো থেকে আমি হচ্ছে যে তোমার সার্কিটের ম্যাথগুলো শিখছি, এরকম ইলাস্ট্রেশন ছিল, স্লাইড ছিল, সেগুলো থেকে সেটা দিয়ে আমার ইন্টারমিডিয়েট পার হয়ে গেছে। তো বিক্রিয়াগুলো বুঝতে গেলে তোমাদের এই পড়াগুলো বললাম কি, তুমি যখন হচ্ছে যে মানে শিখতে যাবা, একটা জিনিস বুঝতে যাবা, দেখবা যে তোমার জন্য পথ ইজি। আর তোমাদের ক্ষেত্রে আমরা তো আসি, মানে তোমার যখন আমার ক্ষেত্রে তোমার এরকম কেউ ছিলই না, আমার মেন্টরিং আমি জানতাম না মেডিকেল লাইফ কিরকম। আমার একটা ব্যাপারে তোমার পরামর্শ দেওয়ার মতো কেউ ছিল না, জাস্ট একটা ব্যাপারে এরকম করতে হবে, এভাবে করতে হবে, এরকম করতে হবে, কেউ ছিল না, ঠিক আছে। তো সেখান থেকে যদি ভালো করতে পারি, তোমরা তো গাইডলাইন পাচ্ছ, সবকিছু পাচ্ছ, তোমাদের তো আরো বেশি ভালো করা দরকার। ওই ওই জিনিসটা নিজের মধ্যে জাগ্রত করো, শেখার চেষ্টা, জানার চেষ্টা, বুঝার চেষ্টা, এটা জাগ্রত করতে পারলে দেখবে যে আস্তে আস্তে ভালো করে ফেলতেছো, বুঝছো, একদম জিরো থেকেও পসিবল। তো আমি তোমাদের এখানে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি বা দেখাইছি, তোমরা কি সেটা বুঝছো যে তোমরা কিভাবে, এখানে তুমি যদি খেয়াল করো এখানে দুইটা, তাহলে দুইটা কি, দুইটা যদি কার্বন সহযোগে কি অ্যাসিড তৈরি হবে, ইথানোয়িক অ্যাসিড। দুইটা কার্বন সহযোগে কি কার্বন, মানে কি পসিবল বলো তো, এখানে এটা তো এখানে ব্রেকডাউন হবে, যেখানে ট্রিপল বন্ড আছে সেখানে ব্রেকডাউন হবে। তাহলে এই পাশে দুইটা কার্বন, এই পাশে দুইটা কার্বন, দুইটা কার্বন সহযোগে কোন কার্বক্সিলিক অ্যাসিড পসিবল বলো তো। তোমরা কমেন্ট করো, আমি কমেন্টের জন্য বসে আছি, মানে তোমাদের আনসার রেসপন্স বোঝার জন্য, তোমরা বুঝছো কিনা বা তোমরা কি মনে করো। ওকে, ঠিক আছে।
তাহলে এবার আসা হচ্ছে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া। ঠিক আছে, দ্বিতীয় যে কার্বনিক মৌলযুক্ত অ্যালডিহাইড এবং কিটোন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া হয়, এটা আমরা দেখছি কেন হচ্ছে যে কার্বন হচ্ছে যে আংশিক ধনাত্মক হয়, ধনাত্মক গুলোতে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া হবে। এগুলো নিয়ে ওরা টুকটাক কথা বলছে, এগুলো আমি অলরেডি বলে ফেলছি, এই জন্য আমি এখানে টাইম স্পেন্ড করতেছি না। কার্বনিল যৌগে যেমন হচ্ছে সি ডাবল বন্ড ও, এটা হচ্ছে কার্বনিল যুক্ত যৌগে হাইড্রোজেন সায়ানের সংযোজন, তা হচ্ছে তোমার অ্যালডিহাইড সায়ানোহাইড্রিন এগুলো লাগবে না। নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ার কৌশল আমাদের কৌশল লাগবে না। এবার আসে এই জিনিসটা মনে রাখতে হবে, এই আমি তোমাদের বলছিলাম যে বিশেষ বিশেষ যে যৌগগুলো আছে সেগুলো ভালো করে পড়তে, যেমন একমাত্র ফর্মালডিহাইড এবং অন্যান্য অ্যালডিহাইড কিটোনের মতো অ্যামোনিয়ার সাথে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া করে না। মানে এটা এই ফর্মালডিহাইড হচ্ছে যে অ্যামোনিয়ার সাথে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া করে না। তাহলে কি বিক্রিয়া করে এটা আমরা সামনে দেখি। এটা হচ্ছে যে একটা বিশেষ ধরনের বিক্রিয়া করে, সেটা কি ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ বা ফরমালিনের সাথে গাঢ় অ্যামোনিয়ার দ্রবণ উত্তপ্ত করলে তোমার 6 অণু ফর্মালডিহাইড 4 অণু, টোটাল 10 অণু, 6 অণু ফর্মালডিহাইড 4 অণু অ্যামোনিয়ার সাথে ঘনীভবন বিক্রিয়া। কি বিক্রিয়া? ঘনীভবন বিক্রিয়া, কনডেনসেশন রিঅ্যাকশন। ঘনীভবন বিক্রিয়া কি বিক্রিয়া? ঘনীভবন বিক্রিয়া কি বিক্রিয়া? ঘনীভবন বিক্রিয়া, ঘনীভবন বিক্রিয়া, ঘনীভবন বিক্রিয়া, ঘনীভবন বিক্রিয়া। ঘনীভবন বিক্রিয়ার মাধ্যমে হেক্সামিথিলিন টেট্রামিন। হেক্সামিথিলিন কেন বলতেছে? এটা হচ্ছে মিথিলিন মূলক 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। হেক্সামিথিলিন টেট্রামিন কেন বলতেছে? কারণ 4টা অ্যামিনো মূলক যুক্ত হয়েছে। এই হেক্সামিথিলিন, মিথিলিন 6টা দেখাই দিচ্ছি, আর টেট্রামিন হচ্ছে 4টা অ্যামিনো মূলক যুক্ত হয়েছে। হেক্সামিথিলিন টেট্রামিন বা হচ্ছে হেক্সামিন, হেক্সামিথিলিন টেট্রামিন বা হেক্সামিন, হেক্সামিথিলিন টেট্রামিন বা হেক্সামিন নামক সাইক্লিক পলিমার যৌগ তৈরি করে। হেক্সামিন রিউমেটিক ফিভার বা বাতজ্বর এবং প্রস্রাবের থলি সংক্রান্ত প্রদাহের ক্ষেত্রে ওষুধ ব্যবহৃত হয়। গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এক হচ্ছে হেক্সামিন কি দিয়ে তৈরি হয় সেটা গুরুত্বপূর্ণ, আর হচ্ছে তোমার ইউজ কোথায় সেটা গুরুত্বপূর্ণ। হেক্সামিনের ইয়াটাও শিখবা। মিথাইল মূলক 6টা আর M4, মিথাইল মূলক 6টা আর M4, এই 1 2 3 4 5 6 মিথাইল মূলক 6টা এবং N4, N কয়টা? 1টা 2টা 3টা 4টা, N 4টা। ঠিক আছে, এটা হচ্ছে হেক্সামিন। ঠিক আছে, তাহলে ফর্মালডিহাইড এবং অ্যামোনিয়াম হচ্ছে হেক্সামিন তৈরি করে। সেই হেক্সামিন কোথায়? রিউমেটিক ফিভার বা বাতজ্বরের ক্ষেত্রে এবং হচ্ছে প্রস্রাবের থলি সংক্রান্ত প্রদাহ, সেটার ক্ষেত্রে ওষুধ রূপে ব্যবহার করা হয়। মাস্ট মনে রাখবা, মাস্ট। এখানে একটা এম দিয়ে রাখো, আলাদাভাবে মার্ক করে রাখো, মাস্ট। ঠিক আছে, এবার গিগনাট বিকারক সবিক্রিয়া। গিগনাট বিকারক কাকে বলবো সেটা জানা গুরুত্বপূর্ণ। গিগনাট বিকারক হচ্ছে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। অ্যালকাইল মানে আর, ম্যাগনেসিয়াম Mg, হ্যালাইড মানে হচ্ছে যে কোনো একটা হ্যালোজেন হতে পারে, অথবা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। আর মানে হচ্ছে তুমি ইয়ে করছো, বেনজিন থেকে একটা হাইড্রোজেন সরাই ফেলছো, তখন হচ্ছে যে ওইখানে ম্যাগনেসিয়াম এবং হচ্ছে একটা হ্যালোজেন মূলক বসাচ্ছ, তখন সেটা হবে অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। কার্বনিল যৌগ এবং গিগনাট বিকারকের সাথে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া নামে গঠিত যৌগকে আদর্শ বিশ্লেষণ করলে অ্যালকোহল উৎপন্ন হয়। আই রিপিট, কার্বনিল যৌগ যেগুলোর মধ্যে এরকম সি ডাবল বন্ড ও থাকবে এবং গিগনাট বিকারকের সাথে নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া গঠিত যে যৌগটা গঠিত হবে RMgX, যে যৌগটা গঠিত হবে দুটো বিক্রিয়ার মাধ্যমে, তাকে আর বিশ্লেষণ করলে তুমি পাবো হচ্ছে অ্যালকোহল। এখানে আমরা দেখবো যে এটা থেকে তুমি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারবা। যেমন যখন তোমার হচ্ছে যে দুই হাতেই তোমার শুধু হাইড্রোজেন, কোনো অ্যালকাইল মূলক নাই, মানে মিথানলের সাথে যখন তুমি অ্যালকাইল মূলক মানে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা গিগনাট বিকারক যুক্ত করবা, তখন তুমি 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি করতে পারবা। যখন 0 থেকে 1 ডিগ্রি, 0 ডিগ্রি এটাতে কোনো ডিগ্রি নেই, কারণ এখানে কোনো অ্যালকাইল মূলক নেই, সেখান থেকে তৈরি হবে 1 ডিগ্রি। আবার যখন তুমি 1 ডিগ্রি বিকারক ব্যবহার করবে, দেখো এটা হচ্ছে 1 ডিগ্রি, কারণ এখানে একটা অ্যালকাইল মূলক আছে। 1 ডিগ্রি থেকে তুমি পাবে হচ্ছে 2 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি, 1 ডিগ্রি 1 ডিগ্রি, তাহলে 1 থেকে তো 1 ডিগ্রি থেকে পাবে হচ্ছে 2 ডিগ্রি। ঠিক আছে, এটার ক্ষেত্রে তুমি একটা গিগনাট বিকারক ইউজ করবে। আবার যেহেতু তোমার আগে থেকে 2 ডিগ্রি, যেমন এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি, 2 ডিগ্রি থেকে তাহলে তুমি কয় ডিগ্রি পাবা? একদম সিম্পল আনসার 3 ডিগ্রি পাবা। ঠিক আছে, তাহলে 0 ডিগ্রি থেকে তুমি পাবা 1 ডিগ্রি, 1 ডিগ্রি থেকে পাবা 2 ডিগ্রি, 2 ডিগ্রি থেকে পাবা 3 ডিগ্রি। এগুলো কি? এগুলো হচ্ছে কার্বনিল মূলকযুক্ত যৌগ। এগুলোর সাথে তুমি প্রথমে গিগনাট বিকারক ইউজ করছো, যুক্ত করছো, পরে এগুলোকে আদর বিশ্লেষণ করছো, শেষ। ঠিক আছে, বুঝছো তোমরা এই বিক্রিয়াগুলো? বুঝছো এই বিক্রিয়াগুলো? বুঝছো? ভেঙে ভেঙে এরকম পুরো জৈব রসায়ন পড়বো, ইনশাল্লাহ পারবা। তো পারার জন্য একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে, আর ক্লাসের পরে ওই দিনই পড়া পড়ে ফেলতে হবে। যেমন তোমাদের এই ক্লাস এখন পড়তেছো, এটার উপর কালকে তোমাদের এক্সাম হবে, তো তোমরা এক্সামের আগে আগে সুন্দরভাবে পড়ে ফেলবা, শেষ, পড়ে এক্সামটা দিয়ে ফেলবা। ঠিক আছে, একটা ইকোসিস্টেম ডেভেলপ করে ফেলবে। আর তোমাদের একটু র্যাপিড ফায়ারের টেস্ট দিতে হবে, সেটা হচ্ছে যে আমাদের পেড ব্যাচে ক্লাস শুরু হোক, তারপর হচ্ছে যে ওদের যে র্যাপিড ফায়ারগুলো হবে কয়েকদিন আমরা আমাদের পাবলিক যে গ্রুপগুলো আছে সেগুলোতে নিব। আর এমন এরপরে এক্সামের আগে আগে তোমাদের কিছুদিন ফ্রিতে আমরা পাবলিক মানে র্যাপিড ফায়ার নিব ইনশাল্লাহ, সেটা হচ্ছে আরো কয়েক মাস পরে। আর এমনি আমাদের পেড ব্যাচে শুরু থেকেই থাকবে ইনশাল্লাহ। তো
তো সেটা কয়েকদিন আমরা হচ্ছে ফ্রিতে তোমাদের অ্যাক্সেস দিব, যারা হচ্ছে আমাদের কোর্সের বাইরে আছে তাদের জন্য। র্যাপিড ফায়ারে হচ্ছে যে যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো বারবার বারবার তোমাদের জিজ্ঞেস করবো, তোমরা আনসার করবা। এভাবে করে করে তোমাদের একটা হচ্ছে তোমরা ক্লাসে শুনবা, বুঝবা, আবার নিজে পড়বা, আবার কোশ্চেন পরীক্ষা দিবা, আবার এরকম র্যাপিড ফায়ারে পরীক্ষা দিবা, তখন এইভাবে করে তোমার জিনিসগুলো মাথায় গেঁথে যাবে এবং পরীক্ষা হল পর্যন্ত ইনশাআল্লাহ মনে থাকবে। এর পাশাপাশি আবার রিভিশন ক্লাস আছেই। ঠিক আছে, এখন আসো বিজ্ঞান বিক্রিয়া হচ্ছে বিক্রিয়া মিথানল বা ফর্মালডিহাইড, এগুলো অলরেডি আমরা বলছি। এখন হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। ঠিক আছে, আচ্ছা আমাদের ক্লাস ডিউরেশন তো 1 ঘন্টার মধ্যে রাখার কথা। 1 ঘন্টা যেহেতু ক্লাস হয়ে গেছে, আমরা এইটা ধরলে তোমার হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া বলতে হবে। ক্যানিজারো বিক্রিয়াটা এগুলো বড় কনসেপ্ট, এগুলো এখন পড়তে গেলে আরো হাফ এন আওয়ার চলে যাবে। তো আমরা আজকে ক্লাস আর কন্টিনিউ করবো না, আজকে ক্লাসে পর্যন্তই থাকবো ইনশাল্লাহ। তো আমি তোমাদের বলছিলাম যে যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাও, আমাদের ব্যাচে যুক্ত হইতে চাও, একদিন আছে মাঝখানে 24 তারিখ থেকে তো আমাদের ক্লাসই শুরু হবে। তো এর মাঝখানে তোমরা ম্যানেজ করে যুক্ত হয়ে যাইতে পারলে যুক্ত হইতে পারো। এটা হচ্ছে ভাইয়ের নাম্বার, আমার সাথে যোগাযোগ করে ডিরেক্ট কলও দিতে পারো বা এমনি মেসেজ করতে পারো, হোয়াটসঅ্যাপে, টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে তোমরা অ্যাডমিশন নিতে পারো। তবে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে আমি শুরুতে এখন তোমাদের জানিয়ে রাখি, আমাকে কথা দিতে হবে ডেইলি 10 থেকে 12 ঘন্টা পড়বা তোমরা। তারপর হচ্ছে তোমার আমার সবগুলা ক্লাস, যত ক্লাস আছে সবগুলা ক্লাস, সবগুলা এক্সাম, সবগুলা তোমার গাইডলাইন সেশন যেটা হবে, প্রত্যেক সপ্তাহে আমাদের গাইডলাইন সেশন থাকবে, প্রবলেম সলভিং সেশন থাকবে, সেগুলোতে তোমরা থাকবা। তারপরে র্যাপিড ফায়ার সেশনে থাকবা, এবং আমি যেটা যেভাবে বলবো সেটা সেভাবে করবা। এই জিনিসগুলো আমাকে কথা দিলে তারপর হচ্ছে আগে এই জিনিসগুলো তুমি ডিটারমাইন্ড হবে যেগুলো আমি করবো, করার পর আমাকে নক দিও, এর আগে নক দেওয়ার প্রয়োজন নেই। আর হচ্ছে যে তোমরা এখন আমাদের যে কোর্স আছে সেই কোর্সে আমরা 2 কিস্তিতে ভর্তি পেমেন্ট করার সুযোগ রাখছি, যাদের প্রবলেম তাদের। আর যাদের প্রবলেম নেই তারা 1 কিস্তি, কারণ আলটিমেটলি আজ হোক আর কাল হোক পেমেন্ট তো করতেই হবে। তাহলে 2 কিস্তি, যাদের একসাথে দেওয়ার সামর্থ্য আছে তারা একসাথে দিয়ে ফেলবা, আর যাদের প্রবলেম তারা 2 কিস্তি বা 3 কিস্তি পেমেন্ট করতে পারবে, কোনো অসুবিধা নেই। তো আমাকে এই নাম্বারে নক দিতে পারবে, এই নাম্বারে নক দিয়ে আমার সাথে কথা বলে আমাদের এখানে অ্যাডমিশন নিতে পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ফুল প্রিপারেশনের জন্য যারা আমাদের সাথে ফুল প্রিপারেশন নিতে চাও তারা, এটাতে হোয়াটসঅ্যাপও আছে, মেসেঞ্জারও আছে, সরি মেসেঞ্জার না, হোয়াটসঅ্যাপ আছে, টেলিগ্রাম আছে, আর আমাদের পেজেও নক দিতে পারো, কোনো সমস্যা নেই, অনেকে পেজেও নক। ওকে, তাহলে এই কথাই থাকলো। এরপর হচ্ছে যে আমরা কালকে আবার বাকিটুকু পড়বো। আজকে যতটুকু পড়াইছি এখান থেকে তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা আমাকে জানাও, আজকে যতটুকু পড়াইছি। আরো 1 মিনিট অপেক্ষা করতেছি, তোমরা কোনো কোশ্চেন থাকলে জানাও, আদারওয়াইজ হচ্ছে যে আমরা ক্লাস শেষ করবো। ওকে, তোমরা এই জিনিসগুলো একটু সুন্দর করে পড়বা, গোছাই পড়বে একটু সুন্দর করে, ঠিক আছে? তাহলে ভালো করতে পারবা ইনশাআল্লাহ, গোছাই সুন্দর করে পড়বে। ঠিক আছে, যারা ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের জন্য বিশেষভাবে দোয়া এবং শুভকামনা। ভালোভাবে পড়ো, ইনশাআল্লাহ ভালো করতে পারবা। ওকে, আল্লাহ হাফিজ।